আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আজকে কি হতে যাচ্ছে। আজকে তোমরা জানো ফাইন্যান্সের সবচেয়ে মাস্টার একটা ক্লাস তোমরা করতে যাচ্ছ। যে ক্লাসটা করে ইনশাল্লাহ তোমরা ধারণা পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে 20-20 পাওয়া যায়, ফাইন্যান্স, ব্যাংকে এবং ইন্স্যুরেন্সে, রাজশাহীতে কিভাবে 15-15 পাওয়া যায়, এবং বিউপিতে কিভাবে নাম্বার পাওয়া যায় ফাইন্যান্সে, এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে ফাইন্যান্স, ব্যাংকে ও বিমা আছে সেখানে যাতে পূর্ণাঙ্গ নাম্বার তুমি পাবা। ইনশাল্লাহ এই ক্লাসটা তুমি ভালোভাবে শেষ করো। ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাস ভালোভাবে শেষ করবে তারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা আছে, তারা পূর্ণাঙ্গ নাম্বার পাবা, আমার সেটুকু বিশ্বাস আছে। সো আমি আশা করবো তোমরা আমার সাথে খুব দ্রুত জয়েন করবা। খুব চমৎকার একটা মাস্টার, একটা বস, একটা ফাইন্যান্সের ক্লাস তোমরা করতে যাচ্ছ ইনশাল্লাহ। সো আমি আশা করবো তোমাদের সবাইকে আমি পাবো একসাথে মিলে। সবাই একটু দ্রুত কমেন্টে জানো সব ঠিকঠাক আছে কিনা, ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমি এটাও বিশ্বাস করবো তোমরা বাকিদেরকে প্রত্যেককে মেনশন করে দিবে যাতে সবাই মিলে একসাথে আমরা খুব চমৎকার একটা ক্লাস করতে পারি। আমার একটু কমেন্টে জানো সব ঠিকঠাক আছে কিনা। ইনশাআল্লাহ আমরা খুব চমৎকার একটা ক্লাস করতে যাচ্ছি, এবং সবাই একটু মেনশন করে দাও যাতে আমরা একসাথে মিলে আমরা দারুণ একটা ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। সো আমাকে আমাকে একটু সবাই সবাই একটু শেয়ার করে দিবে। আমি আবার বলছি সবাই ক্লাসটা শেয়ার করে দিবে, কারণ একসাথে মিলে যাতে সবাই ক্লাস করতে পারি। আমি বলছি সংখ্যাটা যত বেশি হবে ক্লাসটা তত বেশি ভালো হবে। সো তোমাদের একটা দায়িত্ব হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া এবং রাখা। আমি এটা বলে রাখি একটু, যারা সবচেয়ে বেশি শেয়ার করবে ক্লাসটা, যারা সবচেয়ে বেশি মেনশন করবে তাদের জন্য থাকবে। তাদের জন্য তোমরা জানো ম্যানেজমেন্টের সবচেয়ে জনপ্রিয় বই বিজনেস মেসেঞ্জার বইটি থাকবে তাদের জন্য। সো আমি আশা করবো তোমরা সবাই প্রত্যেককে মেনশন করে দিবে এবং শেয়ার করে রাখবে। ইনশাল্লাহ আমরা ক্লাসে শুরু করবো। সব ঠিকঠাক আছে একটু কমেন্টে জানাও দ্রুত। আমরা শুরু করবো, আমাকে একটু সব ঠিকঠাক আছে কিনা দ্রুত কমেন্টে জানাও। আমি আশা করবো সবাই দ্রুত আমার সাথে জয়েন করবা। আমি দেখতেছি আমার সাথে অনেকে জয়েন করা শুরু করছে। আমাকে একটু কমেন্টে জানাবা সব ঠিকঠাক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে অনেকে জয়েন করা শুরু করছে। আমি আবারও বলবো তোমাদেরকে সবাইকে একটু মেনশন করে দাও যাতে আমরা একসাথে মিলে ক্লাস শুরু করতে পারি। আমি আবারও বলছি প্রত্যেকে শেয়ার করে একসাথে মিলে যাতে ক্লাসটা করতে পারে। আমি আবার বলছি একসাথে মিলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। একসাথে মিলে আমরা ক্লাসটা শুরু করবো। সো সবাই কমেন্টে জানো সব ঠিকঠাক আছে কিনা যাতে আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করতে পারি। আমরা আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমি আবার বলছি আজকে ক্লাসটা আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবো। আসলে তোমাদের সামনে পরীক্ষার সময় খুবই কম সময়। আমি বলছি শনিবারে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আমি তোমাদের বরাবরের মতো বলে আসছি দুইটা সাবজেক্ট তোমার জন্য ট্রাম্প কার্ড। যে পরীক্ষাটা বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করা, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স নিশ্চিত করার জন্য দুইটা সাবজেক্ট তোমাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবে। একটা হচ্ছে ফাইন্যান্স আর হচ্ছে ম্যানেজমেন্ট বা মার্কেটিং। ঠিক আছে, এই দুইটা সাবজেক্ট তোমাদের সবচেয়ে বেশি এগিয়ে রাখবে। এই দুইটা সাবজেক্টে তুমি ভালো করলে তোমার কনফিডেন্সটা ভালো থাকবে, তোমার পরীক্ষাটা ভালো হবে, তোমার স্টার্টিংটা ভালো হবে, তোমার বাকি সাবজেক্টগুলো তুমি অতিরিক্ত টাইম দিতে পারবা। ঠিক আছে, সো আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে জয়েন করবো আমার সাথে মিলে। একসাথে মিলে আমরা দারুণ একটা ক্লাস করতে যাচ্ছি ইনশাল্লাহ, মাস্টার একটা ক্লাস। ঠিক আছে, আমরা দেখতেছি সব ঠিকঠাক, সবাই বলছে সব ঠিকঠাক আছে। আমরা আশা করবো আমরা ক্লাসে শুরু করবো। আমি আশা করবো সব ঠিকঠাক। আমরা একসাথে মিলে চমৎকার একটা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, সবাই অনেকে বাকি থেকে মেনশন করে দিচ্ছে, আমার সেটা ভালো লাগতেছে। তোমরা নিজেরাও যদি মেনশন করো আমার ভালো লাগবে। আমরা দেখছি মেহেদি সহ আমাদের সাথে অনেকেই জয়েন করছে এবং প্রত্যেকে হাইলাইটস দিচ্ছে যাতে বাকিরা যাতে একসাথে মিলে ক্লাসটা করতে পারে ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ আমরা দারুণ একটা ক্লাস করবো। আমি আশা করবো আমরা শুরুর দিকে আমি একটু করে বড় নাকি আজকে ক্লাস আমরা কিভাবে আলোচনা করবো, আমরা এমসিকিউ আলোচনা করবো। পাশাপাশি আমি বলার চেষ্টা করবো কোন টপিকস গুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এরপর আমরা এমসিকিউ গুলো আমরা সলভ করার পর আমরা লিখিত নিয়ে আলোচনা করবো। আমরা যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করার পাশাপাশি আমরা পরবর্তীতে শেষের দিকে আমরা লিখিত নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করবো। ঢাকাতে লিখিত কেমন আসতে পারে সেটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করবো। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করবো কোন এমসিকিউ গুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আশা করবো আমরা শুরু করতেছি, একটু মনোযোগ দিবা। ঠিক আছে, আর তোমাদেরকে বলা বলে রেখে তোমাদের জন্য বেঞ্চ মার্ক, তোমার জন্য মানদণ্ড হচ্ছে, প্রধান মানদণ্ড সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন কোনো প্রকার ঘাটতি রাখা যাবে না। আমার ক্লাস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন, আর আমি যেভাবে বলবো ইনশাল্লাহ তোমরা এখানে 20-20, রাজশাহীতে 15-15, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যত নাম্বার আছে ফাইন্যান্সে তুমি 100% নাম্বার এনশিওর করতে পারবা। ঠিক আছে, আজকে ক্লাসের পরে যদি ক্লাসটা মনোযোগ সহকারে শেষ করো। ঠিক আছে, আমরা শুরু করবো। আচ্ছা, তোমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি তোমাদের বেশি সময় দিব না আপনাদের, কারণ অনেকগুলো বিষয় এখানে আলোচনা করতে হবে। আমি অতিরিক্ত সময় তোমাদেরকে দিব না। ঠিক আছে, তোমরা দ্রুত আমাকে উত্তর দিবা। ঠিক আছে, আমরা অতিরিক্ত সময় তোমাকে দিব না। আমাকে বলা হচ্ছে একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকির দ্বারা প্রভাবিত। একটা পোর্টফোলিওতে তুমি পোর্টফোলিও বিনিয়োগ করার পরও কোন ঝুঁকিটা তোমাকে প্রভাবিত করবে। ঠিক আছে, তুমি কিন্তু একটা কোম্পানিতে বিনিয়োগ করছো, তুমি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করার ফলেও তোমাকে কোন ঝুঁকিটা প্রভাবিত করবে। আমরা জানি কোন ঝুঁকি, আমরা সবাই জানি, অনেকে উত্তর দিচ্ছে আমি দেখছি মাশাআল্লাহ। এটা হচ্ছে বাজার ঝুঁকি। তাহলে কোন ঝুঁকিটা প্রভাবিত করবে? বাজার ঝুঁকি। তাহলে দেখো
তাহলে কোন ঝুঁকিটা প্রভাবিত করবে? বাজার ঝুঁকি। কারণ বাজার ঝুঁকি কেন? আমরা জানি বাজার ঝুঁকি হচ্ছে যে ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না, পরিহার করা যায় না, অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যেটাকে সিস্টেমেটিক ঝুঁকি বলা হয়। ঠিক আছে, আমরা জানি প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন ইত্যাদির ফলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক ঝুঁকি বলে, যে ঝুঁকি পরিহার করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। ঠিক আছে, তাই সবচেয়ে তাহলে এই বাজার ঝুঁকিটা কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি এটা বিটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বাজার ঝুঁকি কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি এটা বিটা দ্বারা প্রকাশ হয়। তাহলে কোন ঝুঁকি? কোন ঝুঁকি আমরা জানি পরিহার করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না? আমরা যদিও বাজার ঝুঁকি। এটা পোর্টফোলিও তৈরি করো, তুমি পরিহার করতে পারবে না। কোন ঝুঁকি? বাজার ঝুঁকি। এটাকে অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি বলা হয়, সিস্টেমেটিক ঝুঁকি বলা হয়। এটা প্রকাশ করা হয় বিটা দ্বারা। বিটার আদর্শ মান কত? বিটার আদর্শ মান হচ্ছে 1। বিটার আদর্শ মান কত? 1। আর আমরা জানি কোম্পানি ঝুঁকি কি? আমরা জানি কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি হচ্ছে একটি কোম্পানিতে বিনিয়োগ করলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি বলে। এই ঝুঁকিটা পরিহার করা যায় আমরা জানি পোর্টফোলিওর মাধ্যমে। এই ঝুঁকিটা হ্রাস করা যায় কিভাবে? পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি মিলে হয় কি? মোট ঝুঁকি। তাহলে মোট ঝুঁকি মানে কি? কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি হচ্ছে কি? মোট ঝুঁকি। আমরা এগুলো মনে রাখবো। এছাড়া আমরা জানি আর্থিক ঝুঁকি কি? ঋণের মাধ্যমে আমরা জানি ঋণের কারণে, ঠিক আছে, ঋণ পরিশোধের ব্যর্থতা থেকে যেই ঝুঁকি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি? আর্থিক ঝুঁকি। ঠিক আছে, আমরা জানি ব্যবসায়িক ঝুঁকি কি? আমরা সবাই জানি এই ঝুঁকির যে প্রকারভেদ এগুলো ইম্পর্টেন্ট। ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে মুনাফা থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার ঝুঁকি কি বলা হয়? ব্যবসায়িক ঝুঁকি। আমি একটু দ্রুত বলবো কারণ নোট করার দরকার নেই, সবাই মনোযোগ দিবা আমার সাথে। আমি কি বলছি শুনবা, কোনগুলো ইম্পর্টেন্ট সেটা মনোযোগ দিবা, তুমি এখান থেকে পরীক্ষা বেশি বেশি পাবা দেখাতে। আমি যা বলছি তাই তোমাকে শুনতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এখানে পিডিএফ দিয়ে কাজ নাই। আমার ক্লাসটা হচ্ছে মেইন। আমি বলছি আমার ক্লাসটা হচ্ছে প্রথম তুমি পরীক্ষা দিয়ে সেটা বুঝতে পারবা আমার ক্লাসটা আজকে কি পরিমাণ ইম্প্যাক্টফুল সেটা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবা। অলরেডি ম্যানেজমেন্ট তোমাদেরকে একটা বলেছি, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন, একটা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে ফাইন্যান্স ক্লাস, সো মনোযোগটা বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে আমার সাথে জয়েন করছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলছি ব্যবসায়িক মুনাফা থেকে পরিচালন ব্যয় মেটাতে না পারার ঝুঁকি আমরা কি বলবো? ব্যবসায়িক ঝুঁকি। সিকিউরিটিসকে, বিনিয়োগকে তাওল্যে রূপান্তর করতে না পারার ঝুঁকি কি বলা হয়? দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারার ঝুঁকি কি বলা হয়? আমরা জানি তাওল্য ঝুঁকি বলা হয়। ঠিক আছে, ঝুঁকির প্রকারভেদগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, আমরা মনে রাখবো। আসো এবার জনাব ইমরান একটি কোম্পানির কাছ থেকে 10 নিট 100 শর্তে ধারে কিছু পণ্য ক্রয় করেন, তার ব্যবসায়ী ঋণের ব্যয় কত? তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয়টা আমরা খুব সহজ, আমি বলছি আমাদের পরীক্ষায় ম্যাথ আসতে পারে হয়তো 2টা বা 3টা, সর্বোচ্চ 3টা। আমরা গতবার ম্যাথ দেখি, যে ম্যাথ গুলো পরীক্ষা আসবে আমরা একটু চিন্তা করলে পরীক্ষা পারবো। আমি আজকে মোটামুটি ধারণা দিব ম্যাথ কেমন আসতে পারে। যদি ম্যাথ গুলো পরীক্ষা আসে, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন গুলো যেভাবে পরীক্ষা ম্যাথ আসে ঠিক ওই ধরনের ম্যাথ গুলো আসবে, যেগুলো তুমি মুখে মুখে করতে পারবে, একটু চিন্তা করলে দ্রুত করতে পারবে। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবা আর নিজেই চিন্তা করবা, তখন তুমি ম্যাথ গুলো পারবা। আসলে 2 থেকে 3 নাম্বার যেটা আসবে সেটা তুমি পারবে ইনশাআল্লাহ, টেনশন নাই। দেখো বলা হচ্ছে 20 দিনের মধ্যে তুমি যদি টাকা পরিশোধ করো তাহলে কি 10% কি পাবে? বাট্টা পাবা। অন্যথায় 100 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। 100 দিনের মধ্যে কি টাকা পরিশোধ করতে হবে। ব্যবসায়ী ঋণের ব্যয় কত? ঠিক আছে, আমরা জানি ব্যবসায়ী ঋণের ব্যয় এটা কি? আমরা যদি বলি ধারে পণ্য দ্রব্য ক্রয়ের ফলে যে ঋণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ। তাকে বলা হচ্ছে ব্যবসায়ী ঋণ মেয়াদকাল কত? 1 থেকে 3 মাস। 1 থেকে 3 মাস ব্যবসায়ী ঋণ মেয়াদকাল কত? 1 থেকে 3 মাস। এটা ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমে। ব্যবসায়ী ঋণের ব্যয় বহন করে কে? আমরা জানি এই ঋণের ব্যয় প্রধানত বহন করে ক্রেতা। যদি বলা হয় প্রধানত বহন করে কে? ক্রেতা। আমরা যদি বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কে বহন করে? আমরা উত্তর দিব বিক্রেতা। আর যদি বলা হয় একচেটিয়া বাজারে কে বহন করে? আমরা উত্তরে দিব ক্রেতা। তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয়টা আমার জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়। ব্যবসায়ী ঋণের ব্যয়, ক্রেতা থেকে অগ্রিম, ঠিক আছে, বকেয়া ব্যয়, এগুলোকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলা হয়। এগুলো আমাকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তাহলে দেখো এইটা আমরা কিভাবে করবো? আমি বলছি সূত্রটা মনে থাকলে একদম সহজ। সূত্রটা মনে থাকলে কি একদম সহজ। আমরা দেখো আমি করাচ্ছি, দেখো উপরে হচ্ছে কি ব্যবসায়ী সিডি ডিভাইডেড বাই 100 মাইনাস সিডি, 100 মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড বাই আমরা জানি সিপি মাইনাস ডিপি, সিপি মাইনাস ডিপি ইন্টু 100। আমাদের সূত্র হয়ে গেছে, একদম সহজ। তাহলে দেখো আমাদের সিডি মানে কি? ক্যাশ ডিসকাউন্ট। 20 দিনের মধ্যে দিলে তুমি কত টাকা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? 10%। তাহলে ক্যাশ ডিসকাউন্ট কত? 10। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 10। 100 মাইনাস 10, 100 মাইনাস 10 ইন্টু, ঠিক আছে, 100 মাইনাস কত হবে? 10। এরপর সিপি মানে কি? ক্রেডিট পিরিয়ড। ঋণের মেয়াদকাল কত? ক্রেডিট পিরিয়ড ঋণের মেয়াদকাল হচ্ছে 100 দিন। ঋণের মেয়াদকাল কত? 100 দিন। ঋণের মেয়াদকাল কত? 100 দিন। আর ডিপি মানে কি? ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্টের মেয়াদকাল কত? আমরা যদি 20 দিনের মধ্যে টাকা দিলে 10% বাড়তে হবে, তাহলে ডিসকাউন্টের মেয়াদকাল কয় দিন? 20 দিন। ডিসকাউন্টের মেয়াদকাল কয় দিন? 20 দিন। তাহলে 100 মাইনাস 20, 100 মাইনাস 20।
উপর হচ্ছে কি 360। তাহলে আমরা একদম সহজ, তাহলে সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি, সিডি মানে ক্যাশ ডিসকাউন্ট, 20 দিনের মধ্যে ডিসকাউন্ট কত 10%, 10 বসাইছি। এরপর সিবি মানে হচ্ছে ঋণের মেয়াদকাল, ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদকাল 100 দিন, ডিবি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড কত 20 দিন, ডিসকাউন্ট পিরিয়ড কত 20 দিন। তাহলে আমরা খুব সহজ এখানে মতো দেখো, এখানে যদি আমরা এখানে আসবে কত 90, এখানে আসবে কত 10, এখানে আসবে কত 80, এখানে আসবে কত 360, এখানে আসবে আমরা এই দেখো এই শূন্য আমরা কেটে দিছি, ঠিক আছে, এই শূন্য আমরা কেটে দিছি। তাহলে 4 9 36, এখানে 4, তাহলে নিচে 8, নিচে 8, উপরে হচ্ছে কত 4, তাহলে ইনটু 100, তাহলে ভাগ করলে কত এখানে পয়েন্ট 4 কে 8 দ্বারা ভাগ করলে কত 0.50 ইনটু 100, তাহলে আমরা উত্তর কত দিব 50%। উত্তর কত হবে 50%। সবাই ক্লিয়ার কিনা বলো, উত্তর কত 50%। তাহলে দেখো আমরা সূত্রটা কি বলবো, আমরা সূত্রটা মনে রাখলে চলবে, সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি, ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট 10%, সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদকাল হচ্ছে ঋণের মেয়াদকাল কত 100 দিন, ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, আমরা ডিসকাউন্ট পিরিয়ড মানে হচ্ছে কি বার্তার মেয়াদকাল 20 দিন, তাহলে 100 মাইনাস 20, আমরা প্লাস মাইনাস করে আমরা কত পাইছি এখানে 4/8, তাহলে আমরা অত কি 0.50, আমরা 100 টাকা গুণ করলে কত উত্তর কত হবে 50%। উত্তর 50%। সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা সবাই আমাকে বলো তো, সবার ক্লিয়ার কিনা বলো, সবাই আমাকে বলো 100% ক্লিয়ার কিনা, এটা 100% সবার ক্লিয়ার কিনা, সবাই 100% ক্লিয়ার কিনা বলো। তাহলে ব্যবসায়ী ঋণের ব্যয় যেগুলো স্বতঃস্ফূর্ত ঋণের ব্যয় আছে সেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, সবাই 100% ক্লিয়ার কিনা বলো। তাহলে আমরা সূত্রটা যদি মনে রাখে, আমার যদি সূত্রটা মনে থাকে তাহলে আমার একদম ক্লিয়ার। আমরা যদি বলবো সূত্রটা যদি মনে থাকে, সূত্রটা কি, আমরা সূত্রটা কি বলছি, আমরা সিডি ডিভাইড বাই 100 মাইনাস সিডি ক্যাশ ডিসকাউন্ট ইনটু 360 ডিভাইড বাই সিপি মাইনাস ডিপি, ক্রেডিট পিরিয়ড ঋণের মেয়াদকাল মাইনাস ডিসকাউন্টের পিরিয়ড, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, আমরা পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখতেছি অনেকেই সঠিক উত্তর দিছে, মাশাআল্লাহ। নেক্সট, নিচের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে। প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে। দেখো প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে। আমরা জানি কিসের ক্ষেত্রে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয়ের চেয়ে বেশি হতে হবে, কিসের ক্ষেত্রে বলতো, প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয়। আয়ের হার বলতে আমরা কি বুঝি, আয়ের হার বলতে এখানে কি বুঝাচ্ছে, আইআরআর। আইআরআর বলতে কি বলছে, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ আয়ের হার, অথবা আমরা এটাকে বলছি কি উপার্জনের অভ্যন্তরীণ হার। এই আইআরআর থেকে কি বলা হয়, উপার্জনের অভ্যন্তরীণ হারও বলা হয়। তাহলে আমরা জানি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন ব্যয়ের চেয়ে কি বেশি হইতে হবে, আমরা জানি মূলধন ব্যয়ের চেয়ে কি বেশি হইতে হবে, মূলধন ব্যয়ের চেয়ে অবশ্যই কি বেশি হইতে হবে, মূলধন ব্যয়ের চেয়ে আয়ের হার অবশ্যই বেশি হইতে হবে। তাহলে উত্তর কোনটা হবে, আয়ের হার বলতে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন বোঝানো হচ্ছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তার মানে কি উপার্জনের অভ্যন্তরীণ আয়ের হার। তাহলে এইভাবে আমাকে সিদ্ধান্তগুলো অবশ্যই মনে রাখতে হবে। যেমন পরীক্ষা স্তরে এনপিভির ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য, আমরা জানি ধনাত্মক হলে গ্রহণযোগ্য, ঋণাত্মক হলে কি বর্জনীয়, আর শূন্য হলে এনপিভির ক্ষেত্রে মান যদি শূন্য হয় তাহলে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিবে। পরীক্ষা আসতে পারে মুনাফা সূচক বা পিআই এর ক্ষেত্রে কখন গ্রহণযোগ্য, একের চেয়ে বেশি হলে গ্রহণযোগ্য, একের চেয়ে কম হলে কি বর্জনীয়, আর যদি এক হয় তাহলে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিবে। তাহলে এগুলো আমাকে মনে রাখতে হবে। এআরআর এর ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য, আমরা জানি এআরআর এর ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি হলে কি গ্রহণযোগ্য, কম হলে বর্জনীয়, আর প্রত্যাশিত হলে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিবে। ব্যয়ভাগের সাথে কোনটা গ্রহণযোগ্য, ব্যয়ভাগের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কম হলে গ্রহণযোগ্য, আমরা জানি ব্যয়ভাগের সময় মেয়াদকাল যত কম হয় তত ভালো, আর প্রত্যাশার চেয়ে বেশি হলে সেটা কি বর্জনীয়, আর প্রত্যাশিত হলে ব্যবস্থাপক সিদ্ধান্ত নেবে। তাহলে এই যে সিদ্ধান্তগুলো আমাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এগুলো আসবে, ঠিক আছে। আশা করবো তোমাদের ক্লিয়ার। তাহলে মূলধন ব্যয়ের চেয়ে কোনটা বেশি হইতে হবে, উপার্জনের অভ্যন্তরীণ হার অর্থাৎ আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্নটা বেশি হইতে হবে, ঠিক আছে। আমরা জানি আইআরআর কি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আইআরআর কি, এনপিভি কি, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কোন হস্তান্তরযোগ্য ঋণের দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়, দেখি আমাকে জানাও, আমাকে একটু তোমরা দ্রুত কমেন্টে জানাবা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকে আছে, আমি সবচেয়ে বেশি খুশি হবো যদি ক্লাসে এই সংখ্যাটা আরো বেশি হয়, ঠিক আছে, কারণ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস অপেক্ষা করতেছে। কিন্তু আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অপেক্ষা করতেছে। আমরা জানি ক্লাসের এমসিকিউ শেষ হলে আমরা লিখিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আমাদের জন্য অনেক কিছু আসতেছে। কোনটি দুইবার উপস্থাপন করতে হয়, আমরা জানি হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন কত সালে, 1881 সালে। হস্তান্তরযোগ্য ঋণের দলিল আইন কত, 1881 সালে।
হস্তান্তরযোগ্য ঋণের দলিল প্রধানত কয়টি? তিনটি। চেক, বিনিয়োগ বিল এবং অঙ্গীকারপত্র। প্রধানত কয়টি? তিনটি। পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় সময় আসে, নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল, ঋণের দলিল? কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়? তাহলে আমাকে অবশ্যই 100% আমাকে শেষ করতে হবে বাসায় কোনগুলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল আর কোনগুলো হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়, সেগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? যেমন পে অর্ডার, এটি হস্তান্তর করা যায় না। ঠিক আছে? যেমন চেক হস্তান্তরযোগ্য ঋণের হস্তান্তর করা যায়। তাহলে কোনটি হস্তান্তর করা যায়, কোনটি যায় না, সেগুলো আমাকে 100% শেষ করতে হবে। আর হস্তান্তরযোগ্য ঋণের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটি? সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত হচ্ছে কি? চেক। সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত কোনটি? আমরা উত্তর দিব চেক। আচ্ছা, এখানে উত্তর কোনটি হবে? একটি পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে, আমরা জানি এটা হচ্ছে কি? বিনিয়োগ বিল। এটা হচ্ছে কি? বিনিয়োগ বিল। কেন বিনিয়োগ বিল? আমরা জানি বিনিয়োগ বিল প্রস্তুত করে পাওনাদার, এটি স্বীকৃতি প্রদান করে দেনাদার। তাহলে বিনিয়োগ বিল কে প্রস্তুত করে? পাওনাদার। স্বীকৃতি প্রদান করে কে? দেনাদার। তাহলে কোন দলিলটি স্বীকৃতি ছাড়া আইনগত বৈধতা পায় না? আমরা উত্তর দেব বিনিয়োগ বিল। আইনগত বৈধতা পায় না স্বীকৃতি ছাড়া, আমরা উত্তর দেব কি? বিনিয়োগ বিল। বিনিয়োগ বিল সম্পর্কে বলা আছে 5 ধারায়। কয় ধারায়? 5 ধারায়। ঠিক আছে? বিনিয়োগ বিল প্রস্তুত করে পাওনাদার, স্বীকৃতি প্রদান করে কে? দেনাদার। তাহলে দেনাদার নিকট দুইবার উপস্থাপন করতে হয়, একবার হচ্ছে স্বীকৃতি দেওয়ার জন্য, আর একবার হচ্ছে কি? অর্থ প্রদানের জন্য। তাহলে দেনাদার নিকট বিনিময় বিল কয়বার উপস্থাপন করতে হয়? আমরা উত্তর দিব দুইবার উপস্থাপন করতে হয়। দেখো, এক পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয় বিনিয়োগ বিল, একবার স্বীকৃতি প্রদানের জন্য আর একবার অর্থ প্রদানের জন্য, যার কারণে বিনিয়োগ বিলকে বলা। আর অঙ্গীকার পত্র কে প্রস্তুত করে? আমরা জানি অঙ্গীকার পত্র প্রস্তুত করে পরীক্ষা আসতে পারে, আমরা উত্তর দিব কে? দেনাদার। অঙ্গীকার পত্র প্রস্তুত করে দেনাদার। চেক কে প্রস্তুত করে? আমরা জানি চেক প্রস্তুত করে কে? চেক যে তাকে আমরা কি বলি? আদেশটা বলি। ঠিক আছে? আদেশটা বা আমানতকারী বলি। চেকের যে কোনো পরিবর্তন করতে পারে, বস্তুগত অবস্তুগত দাগ কাটা থেকে শুরু করে চেকের যে কোনো কিছু করতে পারে, আমরা উত্তর দিব কি? আদেশটা বা আমানতকারী। যার হিসাব সে যা ইচ্ছে তাই করতে পারবে, চাইলে দাগ কাটতে পারবে, চাইলে যে কাউকে হস্তান্তর করতে পারে, চাইলে চেকের পিঠে স্বাক্ষর করার মধ্যে অনুমোদন করতে পারবে। ঠিক আছে? এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। আর অঙ্গীকার পত্র সম্পর্কে কত ধারে বলা আছে? 4 ধারে বলা আছে। একটু মনোযোগ দিও, আমি বলছি মনোযোগটা বেশি ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো কথা বলবো, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে হয়তো কোনো কিছু বলবো না, যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো বলবো। তার মানে এই তিনটা দলিল আমাকে মনে রাখতে হবে, বিস্তারিত করতে হবে। অঙ্গীকার পত্র, বিনিয়োগ বিল, চেক, এই তিনটা সম্পর্কে আমাকে বিস্তারিত করতে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে? চেক সম্পর্কে বলা আছে 6 ধারায়। আধুনিক ছাপানো চেকের উৎপত্তি হয় ইংল্যান্ডে। আমরা জানি আধুনিক ছাপানো চেকের উৎপত্তি হয় ইংল্যান্ডে। সবচেয়ে ইলেকট্রনিক চেক বলা হয় MICR চেককে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে? MICR চেককে সবচেয়ে আধুনিক চেক বলা হয়। আধুনিক ছাপানো চেকের উৎপত্তি হচ্ছে কোথায়? ইংল্যান্ডে। চেক সম্পর্কে বলা আছে কয় ধারায়? 6 ধারায়। সবচেয়ে জনপ্রিয় কোনটি? চেক। চেকের প্রধানত পক্ষ কয়টি? 3টি। মোট পক্ষ কয়টি? 7টি। এগুলো আমরা মনে রাখবো। চেক সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর বিনিয়োগ বিল প্রস্তুত করে কে? পাওনাদার। অঙ্গীকার প্রস্তুত করে কে? দেনাদার। বিনিয়োগ বিল সম্পর্কে কয় ধারায় বলা আছে? 5 ধারায়। অঙ্গীকার পত্র সম্পর্কে 4 ধারায়। এগুলো আমরা মনে রাখবো ধারাগুলো। যেটার মাধ্যমে লভ্যাংশ সংগ্রহ করা হয় তাকে বলা হচ্ছে লভ্যাংশ পরোনা। যেটার মাধ্যমে লভ্যাংশ সংগ্রহ করে তাকে বলা হচ্ছে লভ্যাংশ পরোনা। দেখো, পরীক্ষায় এই ধরনের ছোট ছোট ম্যাথ আসতে পারে, যেগুলো ছোট ম্যাথ আসবে সেগুলো তুমি মুখে মুখে করবা, চিন্তা করে করবা, আমার মতো করে। আমি যেভাবে চিন্তা করবো তুমি সেভাবে চিন্তা করবা। ঠিক আছে? চিন্তা করে তুমি শেষ করবা। দেখো, সুদের হার 10% হলে 100 টাকা 3 বছর পর কত টাকা পাবে? তার মানে ভবিষ্যৎ মূল্য। আমরা জানি ভবিষ্যৎ মূল্যকে কোন পদ্ধতি বলা হয় পরীক্ষা আসতে পারে, আমরা উত্তর দিব কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। কারণ চক্রবৃদ্ধি হারে মূল্যটা কি পায়? বৃদ্ধি পায়। আমরা জানি পরীক্ষা আসতে পারে, মনোযোগ দাও। সুদের হার, মেয়াদকাল, কি বলছি? সুদের হার, মেয়াদকাল, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। সুদের হার, মেয়াদকাল, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য কি পায়? আমরা জানি বৃদ্ধি পায়। আর এগুলো বৃদ্ধি পেলে বর্তমান মূল্য কি পায়? হ্রাস পায়। আমাকে মনে রাখতে হবে। তাহলে সুদের হার, চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদকালের সাথে ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক ধনাত্মক বা সমমুখী, বর্তমান মূল্যের সম্পর্ক ঋণাত্মক বা বিপরীতমুখী। আমাকে মনে রাখতে হবে, পরীক্ষা প্রশ্ন আসবে। আর আমরা জানি এই জন্য আমরা জানি প্রধান নির্ধারক কি? অর্থের সহমূল্যের প্রধান নির্ধারক হচ্ছে সুদের হার। প্রধান নির্ধারক কোনটি? আমরা উত্তর দিব সুদের হার। নির্ধারক বলতে বোঝানো হয় যেটি অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যকে প্রভাবিত করে। আচ্ছা, দেখো 10% সুদে কত হবে? তাহলে আমরা কিভাবে হিসাব করব? 100 টাকা 10%, 10 টাকা। 1 বছর পর কত হবে? 110 টাকা। আবার 110 টাকার উপর 10% 11 টাকা। 2 বছর পরে কত হবে? 121 টাকা। আবার 121 টাকার উপর 10% 12.1 টাকা সমান কত হবে? 133.1 টাকা। তাহলে আমাকে যেহেতু ক্যালকুলেটর নাই, আমাকে এভাবে চিন্তা করতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? বি নম্বর উত্তর। প্রথম বছর 10%, 10 টাকা,
এক বছর পরে 110 টাকা, দ্বিতীয় বছর 110 টাকার উপর 10% 11 টাকা 121 টাকা টোটাল। তৃতীয় বছর আমরা জানি সুদ আসলের উপর সুদ ধার্য করা হবে, যে আমরা জানি সুদ আসলের উপর কি চক্রবৃদ্ধি, যেহেতু সুদ আসলের উপর সুদ ধার্য করা হবে। আচ্ছা 121 টাকার উপর 10% 12.1 সমান টোটাল কত হবে 133.1, তাহলে উত্তর কোনটা হবে 133.1 টাকা। তাহলে পরীক্ষা আসলে এইভাবে আসবে, তুমি মুখে মুখে চিন্তা করতে পারবা, তুমি মুখে মুখে চিন্তা করতে পারবা, তোমার যে পরীক্ষায় ম্যাথ গুলো আসবে এইভাবে আসবে। আমি আরো অনেকগুলো ম্যাথ দেখাবো ইনশাল্লাহ, আমার সাথে শেষ পর্যন্ত ক্লাস থাকতে হবে। সো আমি আশা করবো, আমি আবার হচ্ছে আরো চমৎকার কিছু আসছে। আমি সবচেয়ে বেশি খুশি হবো তোমরা প্রত্যেকে ক্লাসটা একবার শেয়ার করে আমাকে ডান লিখো, প্রত্যেকে একবার শেয়ার করে ডান লিখো। যারা শেয়ার করবে সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি মেনশন করবো তাদের জন্য থাকবে তোমাদের সবচেয়ে জনপ্রিয় বই, ম্যানেজমেন্টের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে নির্ভরযোগ্য বই, যে বই থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সবগুলো প্রশ্ন কমন আসে প্রতিবার। বইটা হচ্ছে বিসএম মেসেঞ্জার বই। এটা আমি 3 জনকে দিব, যে সবচেয়ে বেশি মেনশন করবে শেয়ার করবে তাদের 3 জনকে আমি দিব এই বিসএম মেসেঞ্জার বইটি। সো আমাকে সবাই শেয়ার করে একবার শেয়ার দিয়ে আমাকে একটু ডান লিখো। আমি আবার বলছি ক্লাসের সংখ্যাটা আমার ভালো লাগতেছে না, এটা আরো বাড়তে হবে, ক্লাসের এই সংখ্যাটা আরো বাড়তে হবে, তখন ক্লাসটা আরো বেশি ভালো হবে ইনশাল্লাহ। সবাই একটু কষ্ট করে ডান করে, তোমাদের জন্য, তোমাদের ক্লাসে তোমারও থেকে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। একবার ডান লিখে সবাই শেয়ার করে একবার ডান লিখো, আমি খুশি হবো। বন্ধুদেরকে মেনশন করবো যাতে সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি ইনশাল্লাহ, সবাই মিলে একসাথে ক্লাস করতে পারি। সবার ক্লিয়ার? আশা করি এটা সবার ক্লিয়ার। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, প্রতিটা প্রশ্নে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি, তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটাও বলতেছি। যেমন বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয় পরীক্ষা আসবে, আমরা উত্তর দিব বাট্টাকরণ পদ্ধতি বা ডিসকাউন্টিং পদ্ধতি। বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়, বাট্টাকরণ পদ্ধতি বা ডিসকাউন্টিং পদ্ধতি বলা হয়। যেমন ভবিষ্যৎ মূল্যের ধারণাকে কি বলা হয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কম্পাউন্ডিং পদ্ধতি বলা হয় বা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলা হয়, কিন্তু ভবিষ্যৎ মূল্যের ধারণাকে কি বলা হয়, প্রান্তিক মূল্য বলা হয় বা টার্মিনাল ভ্যালু বলা হয়। ভবিষ্যৎ মূল্য ধারণাকে কোন ধরনের ধারণা বলা কি বলা হয়, আমরা উত্তর দিব টার্মিনাল ভ্যালু বা প্রান্তিক মূল্য, প্রান্তিক মূল্য বলা হয়। ভবিষ্যৎ মূল্যের ধারণাকে কি বলা হয় বললে উত্তরে দিব প্রান্তিক মূল্য, ঠিক আছে। এগুলো আমাকে মনে রাখতে হবে, লিখিত প্রশ্ন আসতে পারে, লিখিত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ভেরি গুড। তানজিনা দেখতেছি আমরা, সে হাইলাইট দিচ্ছে যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা আদনান খানকে দেখছি, সে লিখছে ডান, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখতেছি মাশাআল্লাহ অনেকে লিখতেছে ডান, মাশাআল্লাহ। আমার ক্লাসের সংখ্যাটা ভালো লাগছে, এটা বেশি হলে আমার বেশি ভালো লাগবে, ঠিক আছে, এই সংখ্যাটা বেশি হলে আমার বেশি ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতি? আচ্ছা, এই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে 100%, পরীক্ষা প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে পরিমাণ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কয়টা, দুইটা, একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক বা পরিমাণগত পদ্ধতি, আর হচ্ছে গুণগত বা পরিমাণগত পদ্ধতি। তাহলে পদ্ধতি কয়টা, এটা আমরা দিচ্ছি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কয়টি, 3টি। সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কয়টি, 3টি। একটা হচ্ছে কি ব্যাংক হার, খোলাবাজার নীতি, জমা হার পরিবর্তন। তাহলে উত্তর কোনটা হবে এখানে, উত্তর হবে তাহলে এটা এটা হচ্ছে পরিমাণগত বলছে, তাহলে উত্তর হবে কি ঋণের বরাদ্দকরণ নীতি, ঋণের বরাদ্দকরণ নীতি। তাহলে পরীক্ষায় এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ম্যান্ডেটরি। আমি বলছি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা আমার জন্য শেষ করাটা ফরজ, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। যেমন পরীক্ষা আসতে পারে আমরা জানি ব্যাংক হার, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন। যদি এই 3টা নিয়ে আমি একটু করে ধারণা দিই তোমাদেরকে, যেমন আমরা জানি কি ব্যাংক হার, যদি ব্যাংক হার আসলে কি, কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে তাকে বলা হচ্ছে ব্যাংক হার। আমরা জানি ব্যাংক হার, যখন দেশের ঋণের পরিমাণ, অর্থ সরবরাহ বেড়ে যাবে, ঋণের পরিমাণ বেড়ে যাবে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হারটা কি করে দিবে, বাড়িয়ে দিবে, যাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়ে দেয়, দেশে দেশে ঋণ ভারসাম্যে চলে আসে। তাহলে আমরা মনে রাখবো কি, যদি অর্থ সরবরাহ বা ঋণের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা উত্তর দিব কি ব্যাংক হার বাড়িয়ে দিবে, ব্যাংক হার কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দিবে, জমার হার বাড়িয়ে দিবে, খোলা বাজারে কি বিক্রি করবে, শেয়ার বন্ড ডিবেঞ্চার, এগুলো কি করবে, এগুলো কি করবে, বিক্রয় করবে, বিক্রয় করে টাকাগুলো কি কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে আসবে। তাহলে অর্থ বা ঋণ সরবরাহ বেড়ে গেলে তোমরা প্রশ্ন ওইখানে, আমি জাস্ট বেসিকটা মূল জিনিসটা বলতেছি, বিস্তারিত বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে, কারণ এগুলো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আমি বলছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে। যে পদ্ধতিগুলো আছে, দুইটার যে সর্বমোট যে পদ্ধতিগুলো আছে, প্রত্যেকটা পদ্ধতি আমাকে ভালো শেষ করতে হবে, কোনো প্রকার ঘাটতি থাকা যাবে না। আচ্ছা, তাহলে আমরা বলছি কি ঋণ সরবরাহ বেড়ে গেলে, অর্থ সরবরাহ বেড়ে গেলে ব্যাংক হার বাড়বে, জমার হার, কোম্পানি জমার হার বাড়াবে, কেন্দ্রীয় ব্যাংক জমার হার বাড়িয়ে দিবে, খোলা বাজারে
কেন্দ্রীয় ব্যাংক শেয়ার বন্ড ডিবেঞ্চার বিক্রয় করবে। তাহলে আমরা অর্থ সরবরাহ বেড়ে গেলে বাড়বে, বাড়াই দিবে, বিক্রয় করবে, আমরা এভাবে মনে রাখবো। ঠিক আছে, ব্যাংক হার বাড়িয়ে দিবে, খোলা বাজারে শেয়ার বন্ড ডিবেঞ্চার বিক্রয় করে টাকাগুলো নিয়ে আসবে কেন্দ্রীয় ব্যাংক। এরপর আমরা কি মনে রাখবো, জমার হার বাড়িয়ে দিবে, কেন্দ্রীয় ব্যাংক জমার হার বাড়িয়ে দিবে। ঠিক আছে, এগুলো একটু আমরা মনে রাখবো। ঠিক আছে, এবং পরিমাণগত যে পদ্ধতিগুলো আছে এগুলো আমরা শেষ করবো ভালোভাবে। যেমন উপদেশ এবং পরামর্শ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে কি বলা হয়? আমরা জানি নৈতিক পদ্ধতি বলা হয়। ঠিক আছে, নৈতিক প্ররোচনা বলা হয়। ঠিক আছে, এগুলো আমাকে মনে রাখতে হবে, নৈতিক প্ররোচনা। ঠিক আছে, তাহলে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন জামানতি ঋণের প্রান্তিকা পরিবর্তন নীতি, খুবই ইম্পর্টেন্ট। জামানতি ঋণের প্রান্তিকার পরিবর্তন নীতি, এটার মাধ্যমে কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করা যায়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি, এটা একটু বলি, এটা অনেকে এটা ক্লিয়ার না, আমি একটু বলে দিই। দেখো, আমরা যখন ঋণ নিব ব্যাংক থেকে, আমাদের জামানত রাখতে হয়। আমাদের কি রাখতে হয়? জামানত রাখতে হয়। তো ব্যাংক আমাকে বলতেছে, আমি যদি ব্যাংকে জামানত রাখি, আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, আমি যদি ব্যাংকে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, দেখো। আচ্ছা, দেখো, ব্যাংক আমাকে বলছে 1 কোটি টাকা জামানত রেখে, 1 কোটি টাকা জামানত রেখে ঋণ পাওয়া যাবে 80 লক্ষ টাকা। তাহলে জামানত ঋণের প্রান্তিক হার কত? আমি 1 কোটি টাকা যদি ঋণ রাখি, আমি জামানত রাখি, আমি ঋণ পাবো কত? 80 লক্ষ টাকা। তাহলে জামানত ঋণের প্রান্তিক হার কয় পার্সেন্ট? 20%। জামানত ঋণের প্রান্তিক হার কত পার্সেন্ট? 20%। জামানত ঋণের প্রান্তিক হার কত পার্সেন্ট? 20%। ধরো এখন অর্থ সহ বেড়ে গেছে, ঋণ সরবরাহ বেড়ে গেছে, অর্থ এবং ঋণ সরবরাহ বেড়ে গেছে, তাহলে জামানত ঋণের প্রান্তিক হারটা কি হবে? জামানত ঋণের প্রান্তিক হারটাও বেড়ে যাবে। জামানত ঋণের প্রান্তিক হারটাও কি বেড়ে যাবে। ব্যাংক কি করবে? ব্যাংক এখন বলছে 1 কোটি টাকার বিপরীতে আমাকে লোন দিবে 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকা। তাহলে জামানত ঋণের প্রান্তিক হার কত পার্সেন্ট হয়ে গেছে? 30%। তাহলে অর্থ বা ঋণ সরবরাহ বেড়ে গেলে জামানত ঋণের প্রান্তিক হার কি বেড়ে যাবে। আমরা উত্তর দিব কি? জামানত ঋণের প্রান্তিক হারটা বেড়ে যাবে। আমাকে এভাবে মনে রাখতে হবে। জামানত ঋণের প্রান্তিক হারের সাথে কিসের সম্পর্ক? অর্থ বা ঋণ সরবরাহের সম্পর্কটা কেমন? আমরা উত্তর দিব ধনাত্মক বা সমমুখী। কারণ অর্থ বা ঋণ সরবরাহ বেড়ে গেলে জামানত ঋণের প্রান্তিক হারও কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে দিবে। আগে 1 কোটি টাকা দিয়ে তোমাকে 80 লক্ষ টাকা ঋণ দিত, এখন তোমাকে 1 কোটি টাকার বিপরীতে তোমাকে এখন লোন দিচ্ছে কত? 70 লক্ষ টাকা। আগে ছিল 20%, এখন কত হয়ে গেছে? 30%। সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আমাকে ক্লিয়ার রাখতে হবে। নিকাশ গড় আমাকে 100% ক্লিয়ার রাখতে হবে। আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক যে গড়ের মাধ্যমে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে তাকে বলা হচ্ছে নিকাশ গড়। নিকাশ গড় কোন ব্যাংক চালু করে? আমরা জানি ব্যাংক অফ ইংল্যান্ড। নিকাশ গড়ের জনককে মিস্টার আরবিল। ঠিক আছে, নিকাশ গড়ের জনককে মিস্টার আরবিল, আমরা জানি নিকাশ গড়ের জনক বলা হয়। ঠিক আছে, বিশ্বের প্রথম নিকাশ গড়ের নাম কি? দ্য লন্ডন ব্যাংকার্স ক্লিয়ারিং হাউস। বাংলাদেশের নিকাশ গড়কে কি বলা হয়? আমরা জানি বাংলাদেশের নিকাশ গড়কে বলা হয়, বাংলাদেশের নিকাশ গড়কে কি বলা হয়? আমরা জানি বাংলাদেশের নিকাশ গড়কে বলা হয় BACH। পরীক্ষা আসবে এটা। নিকাশ গড় কি বলা হয়? BACH, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। বাংলাদেশ স্বয়ংক্রিয় নিকাশ গড়, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এইটা দুইটা উপাদান আছে, একটা হচ্ছে BACPS, আরটা হচ্ছে কি BEFTN। তাহলে আমাদের আন্তঃব্যাংকিং দেনা পাওয়া যে নিষ্পত্তি করে, এটা হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ গড়ের নাম কি? BACH। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এটাকে দুটো উপাদান, একটা হচ্ছে BACPS আর হচ্ছে BFTN। BACPS এর কাজ কি? আমরা জানি দলিল, আমরা জানি চেক সংক্রান্ত, চেক পেওয়ার্ডার সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে কে? BACPS, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। আর পরীক্ষা আসতে পারে BFTN মানে কি? বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। তার মানে কি? অর্থ স্থানান্তর সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে কে? BFTN। পরীক্ষা যদি আসে অর্থ স্থানান্তর সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে কে? আমরা উত্তর দিব BFTN। পরীক্ষা আসবে, আমি বলছি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপর পরীক্ষা আসতে পারে চেক সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে কে? আমরা উত্তর দিব কি? BACPS। চেক সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে, দলিল সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে BACPS, আর অর্থ সংক্রান্ত দেনা পাওনা নিষ্পত্তি করে কে? BEFTN। ঠিক আছে, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো? আমি আবার বলছি, এই বিষয়গুলো আমি তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি একটু একটু যতটুকু পারতেছি, কারণ আমাদের অনেকগুলো পড়া। ঠিক আছে, আমাকে মাথায় রাখতে হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি সেটাই তোমাদেরকে ধারণা দিচ্ছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সবাই ক্লিয়ার কিনা বলো?
যেমন আন্তর্জাতিকভাবে দেনা পাওনা নিষ্পত্তি করে সুইফট, SWIFT। আন্তর্জাতিকভাবে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে সুইফট। এটি বেলজিয়ামে হয় 1973 সালে। সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, এখানে লিখে আছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড আন্তঃব্যাংকিং, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক আন্তঃব্যাংকিং ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। তাহলে আন্তর্জাতিকভাবে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে কোনটির মাধ্যমে? সুইফটের মাধ্যমে। এটি বেলজিয়ামে হয় কত সালে? 1973 সালে। ঠিক আছে, এগুলো একটু আমাকে মনে রাখতে হবে। সবাই ক্লিয়ার কিনা বলো, একদম সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই আমাকে একটু সবাই কমেন্টে জানাবো সবাই ক্লিয়ার কিনা বলো। আমি তোমাকে কিন্তু ধারণা দিয়ে দিচ্ছি, আমি অবশ্যই আমি ক্লাসে ধারণা দিয়ে দিব কোন জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, সেটা তোমাকে ধারণা দিয়ে দিব। ঠিক আছে, যতটুকু পারবো আলোচনা করবো, দ্রুত আলোচনা করবো, কারণ আমাদের টাইম নেই, তো অনেক কিছু আলোচনা করতে হবে। আর তোমাদেরকে আমি ধারণা দিয়ে দেবো যে কোন জায়গাগুলো থেকে আসলে পরীক্ষার প্রশ্ন আসবে। যেমন কেন্দ্রীয় ব্যাংক একটি কোন ধরনের ব্যাংক? আমরা যেটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে আমরা জানি গভর্নর মেয়াদকাল কয় বছর? আমরা জানি 4 বছর। বাংলাদেশের বর্তমান নোট সংখ্যা কয়টি? আমরা জানি 10টি। তার মধ্যে সরকারি নোট কয়টি? 3টি। সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। পরীক্ষা আসতে পারে। ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে? আমরা জানি ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। তাহলে পরীক্ষা এগুলো আসতে পারে, আমাকে এগুলো শেষ করতে হবে। ঠিক আছে, এগুলো আমাকে শেষ করতে হবে। আচ্ছা, সবাই জানো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আমি কিন্তু তোমাদেরকে ধারণা দিয়েছি, এক প্রকার ধারণা দিয়েছি। আধুনিক অগ্নিবিভাগ জনককে? পরীক্ষা লিখিত আসতে পারে। অগ্নিবিভাগ জনককে? আমরা জানি অগ্নিবিভাগ জনক হচ্ছে কি? নিকোলাস বারবন। অগ্নিবিভাগ জনককে? নিকোলাস বারবন। পরীক্ষা আসতে পারে। জীবন বিভাগ জনককে? রিচার্ড মার্টিন। রিচার্ড মার্টিন। পরীক্ষা আসতে পারে। নৌ বিভাগ জনককে? এডওয়ার্ড লয়েডস। তাহলে অগ্নিবিভাগ জনক হচ্ছে রিচার্ড মার্টিন, আর নৌ বিভাগ জনককে? এডওয়ার্ড লয়েডস। জনকগুলো আমাকে মনে রাখতে হবে, পরীক্ষা আসবে। ঠিক আছে, কোনটি অর্থায়নে, কোন ধরনের অর্থায়নে খরচ সর্বনিম্ন হয়? কোনটির ক্ষেত্রে খরচ সবচেয়ে কম হয়? আমরা জানি খরচ সবচেয়ে কম হয়, আমরা জানি এটা হচ্ছে মূলধন ব্যয়ের। মূলধন ব্যয়ের অধ্যায় থেকে আমরা জানি মূলধন সংগ্রহ করা উৎস হচ্ছে 4টি। আমরা জানি একটা প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করা উৎস কয়টি? 4টি। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন বা বন্ড বা ডিবেঞ্চার, একই কথা। আচ্ছা, যেগুলো একটা দিয়ে। এরপর আমরা জানি সংরক্ষিত আয়। তাহলে মূলধন সংগ্রহ করা উৎস কয়টি? 4টি, আমাদের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে খরচ কোনটাতে কম হয়? আমরা জানি কি? ঋণের মাধ্যমে সংগ্রহ করা বা বন্ড যেটাকে আমরা বলি, অথবা ঋণপত্র অথবা ঋণের মাধ্যমে। কেন? কারণ এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি? পরোক্ষ কর হার হ্রাস। এখানে কি করটা বাদ দেওয়া হয়। ঋণ থেকে কি বাদ যায়? আমরা জানি কর বাদ যায়, কর্পোরেট ট্যাক্স বাদ যায়। যার কারণে সবচেয়ে কম ব্যয় হয় কোনটিতে? আমরা উত্তর দিব সবচেয়ে কম ব্যয় হয় কোনটি? বন্ড। বন্ড অথবা ঋণপত্র অথবা ঋণ মূলধন, যেটা থাকবে আমরা সেটা উত্তর দিব। অগ্রাধিকার শেয়ারকে আমরা জানি কি? হাইব্রিড শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড, মিশ্র বা সংকর জাতীয় শেয়ার বলা হয়। কেন? কারণ সাধারণ শেয়ার এবং ঋণপত্র উভয়ের বৈশিষ্ট্য পাওয়া যায়। অথবা ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ারকে আমরা ইকুইটি শেয়ার বলা হয়। ইকুইটি শেয়ার এবং ঋণপত্র উভয়ের বৈশিষ্ট্য পাওয়া যায় কোন শেয়ারে? আমরা জানি অগ্রাধিকার শেয়ারে। সর্বপ্রথম লভ্যাংশ পাই কে? আমরা জানি অগ্রাধিকার শেয়ার। আর পরীক্ষা যদি আসে মুনাফার প্রথম অধিকারীকে, তখন আমরা উত্তর দিব কি? বন্ড বা ঋণপত্র। কোম্পানি যে আয়টা করে সেটাকে বলা হয়, আমরা জানি কোম্পানি যে আয়টা করে সেটাকে বলা হয় মুনাফা। মুনাফা থেকে প্রথমে কাদেরকে টাকা দেওয়া হয়? ঋণদাতাদেরকে, বন্ড হোল্ডারদেরকে টাকা দেওয়া হয়। এরপরে প্রথমে লভ্যাংশ হিসেবে, এজ এ ডিভিডেন্ড, লভ্যাংশ হিসেবে কাদেরকে টাকা দেয়? আমরা জানি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে প্রথমে লভ্যাংশ হিসেবে টাকা দেয়। তাহলে প্রথম লভ্যাংশ কে পায়? আমরা উত্তর দিব অগ্রাধিকার শেয়ার হোল্ডার। ওরা ভোটার অধিকার পায় না, পরিচালনা অংশগ্রহণ করতে পারে না অগ্রাধিকার শেয়ার হোল্ডার। ঠিক আছে, পরীক্ষা আসার কোনটি বিশেষ প্রকারের শেয়ার? আমরা জানি নো পার ভ্যালু শেয়ার। বিশেষ প্রকারের শেয়ার, এটাতে আগে থেকে কি লেখা থাকে না? আগে থেকে লিখিত মূল্য লেখা থাকে না এটাকে, যার কারণে নো পার ভ্যালু শেয়ারকে বাংলায় বলা হয় অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। আঙ্কিক মূল্য বা লিখিত মূল্য দেওয়া থাকে না। ঠিক আছে, সম্পদ থেকে দায় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হয়। তাহলে সম্পদ থেকে দায় বাদ দিয়ে কোন ধরনের শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়? আমরা উত্তরে দিব সম্পদ থেকে দায় বাদ দিয়ে নো পার ভ্যালু শেয়ার বা অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার নির্ধারণ, শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়। নো পার ভ্যালু শেয়ার বা অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার বলা হয়। তার পরীক্ষায় বোনাস শেয়ার, শেয়ারের প্রকারভেদ থেকে পরীক্ষা আসবে 100%। শেয়ার বাজার থেকে পরীক্ষা আসবে 100%, কোনো ডাউট নাই। আমি বলছি শেয়ার বাজারের ঊর্ধ্বগতিকে কি বলা হয়? বুল মার্কেট। মন্দ অবস্থায় কি বলা হয়? বিয়ার মার্কেট। শেয়ার বাজারের সবচেয়ে উন্নত মানের শেয়ারকে কি বলা হয়? ব্লু চিপস। শেয়ারকে ছোট ছোট অংশে ভাগ করাকে, একটা শেয়ারকে ছোট ছোট অংশে ভাগ করা কি বলা হয়? শেয়ার স্প্লিট। শেয়ার স্প্লিট বা স্টক স্প্লিট অথবা শেয়ার খণ্ডন বলা হয়। এগুলো পরীক্ষা আসবে। ওটিসি মার্কেট কি? ওভার দ্য কাউন্টার মার্কেট। যে বাজারে এগুলো লিখিত আসতে পারে, যে বাজারে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় হয় তাকে বলছে ওটিসি মার্কেট। ঠিক আছে, জবার কি, ব্রোকার কি, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। এগুলো পরীক্ষা আসবে। আমি আবার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে, এগুলো আমাকে মাথায় রাখতে হবে। ক্রেডিট রেটিং কি? এগুলো পরীক্ষা আসবে।
ক্রেডিট রেটিং বলছি বলছি আমরা কি যে পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যাচাই করা হয় তাকে বলছি আর্থিক অবস্থা বলতে কি ঋণদান ক্ষমতা, তারল্য, মুনাফা ইত্যাদি যাচাই করা হয় তাকে বলছে ক্রেডিট রেটিং। বাংলাদেশ ব্যাংক কোন ধরনের ক্রেডিট রেটিং পদ্ধতি ইয়া করে? আমরা জানি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং পদ্ধতি কি? ক্যামেল, CAMEL, ক্যামেল। আর বীমা কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং পদ্ধতিকে কি বলে? ক্যারামেল। এগুলো লিখিত আসবে, MCQ আসবে, ইম্পর্টেন্ট। ক্যারামেল। দেখো আমি অনেকগুলো ইনফরমেশন তোমাকে দিচ্ছি। আমরা জানি সংরক্ষিত মুনাফা মানে কি? মুনাফার যে অংশ লভ্যাংশ প্রদান না করে রেখে দেওয়া হয় তাকে বলছে সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে আমরা দেখি কি এখানে সুযোগ ব্যয় দেখা যায়, সুযোগ ব্যয় সৃষ্টি হয় সংরক্ষিত মুনাফা রেখে দেওয়ার কারণে। তোমার মুনাফা রেখে দিচ্ছে লভ্যাংশ না দিয়ে, যার কারণে তুমি অন্য একটা জায়গায় বিনিয়োগ করতে পারতেছো না, সুযোগ ব্যয় সৃষ্টি হচ্ছে। এখানে ব্যক্তিগত কর হ্রাস পায়, ঠিক আছে, এই ধরনের ব্যয় নির্ণয় করার জন্য। কেন? কারণ তোমাকে কি তোমাকে লভ্যাংশ কম দেওয়াতে ওই লভ্যাংশ ওইটার উপর তোমাকে আর কি দিতে হচ্ছে না, ব্যক্তিগত কর দিতে হচ্ছে না। তো তুমি লভ্যাংশ পাবে 1 লক্ষ টাকা, তোমাকে দিচ্ছে 50,000 টাকা, আর 50,000 টাকা সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দিছে। তাহলে ওই যেটা তোমাকে রেখে দিছে সেটা তো তোমার ব্যক্তিগত কর দিতে হচ্ছে না। আর আমরা জানি নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যু করার জন্য এক ধরনের ব্যয় হয়, এটাকে উত্তোলন ব্যয় বলে বা ফ্লোটেশন কস্ট বলে। এই উত্তোলন ব্যয় বা ফ্লোটেশন কস্ট এটা হয় না কোনটির ক্ষেত্রে? আমরা বলবো সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে। কারণ সংরক্ষিত মুনাফার ক্ষেত্রে এটা তো আলাদা তুমি মূলধন রেজ করতেছো না, এটা তুমি আগে ওইখান থেকে রেখে দিচ্ছ, মুনাফা থেকে একটা অংশ রেখে দিচ্ছ, যার কারণে এই সংরক্ষিত মুনাফার জন্য কোনো প্রকার উত্তোলন ব্যয় হয় না। ঠিক আছে? উত্তোলন ব্যয় কিসের উপর ধরা হয়? আমি বলবো বিক্রয় মূল্যের উপর। কোত্থেকে বাদ দেওয়া হয়? বিক্রয় মূল্য থেকে বাদ দেওয়া হয়। আমি কিন্তু খুব দ্রুত বলছি, একটু মনোযোগ দাও। শুধু কোনো কিছু করার দরকার নেই, শুধু ভাইয়া কি বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, একটু মনোযোগ দাও। আমি খুব দ্রুত যাবো কারণ আমাদের অনেকগুলো পড়া। আচ্ছা, তাহলে উত্তোলন ব্যয় কি বলছে? আমরা নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যু করার জন্য যে ব্যয় হয় তাকে বলা হচ্ছে উত্তোলন ব্যয়। পরীক্ষা লিখিত আসতে পারে উত্তোলন ব্যয় কি, বা ফ্লোটেশন কস্ট কি, বা সমান খরচ কি। নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যু করার জন্য যে ব্যয় হয় তাকে উত্তোলন ব্যয় বলা হয়। তাহলে কোনটির জন্য উত্তোলন ব্যয় হয় না? আমরা উত্তর দিব সংরক্ষিত মুনাফার জন্য উত্তোলন ব্যয় হয় না। কোনটিতে ব্যয় সবচেয়ে কম হয়? বন্ডের ক্ষেত্রে, কারণ এখানে কর হারটা কি পায়? হ্রাস পায়, করটা কি পায়? হ্রাস পায়। ঠিক আছে? কোনটি সবচেয়ে জনপ্রিয়, কোনটি সবচেয়ে ব্যবহৃত, এবং কোনটি সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত? মর্যাদাবান সাধারণ শেয়ার। আমরা এগুলো মনে রাখবো, ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। কোনটিকে হাইব্রিড বলা হয়? আমরা জানি সাধারণ শেয়ারকে। দেখো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমি অবশ্যই আমি একসাথে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, একটু দ্রুত বলতেছি, আমি জানি অনেক দ্রুত বলতেছি। আল্লাহর ওয়াস্তে পরীক্ষার সামনে তোমাদের একটু মনোযোগটা দরকার, আমি জানি আমি অনেক দ্রুত বলছি। ঠিক আছে? তাহলে আমরা যে মূলধনের যে মূলধন ব্যয়ের যে প্রকার, যে উৎস, যে 4টি উৎস, এই 4টি উৎস আমাদের মনে রাখতে হবে। যেমন সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় পদ্ধতি 3টি। একটা হচ্ছে শূন্য লভ্যাংশ। পরীক্ষা আসতে শূন্য লভ্যাংশ পদ্ধতি কি? যেই পদ্ধতিতে প্রতি বছর লভ্যাংশ সমান থাকবে তাকে শূন্য লভ্যাংশ পদ্ধতি বলে। ধরো প্রতি বছর শেয়ার প্রতি 10 টাকা করে লভ্যাংশ দিচ্ছে, শূন্য লভ্যাংশ পদ্ধতি। ম্যাথও আসতে পারে এখান থেকে, পরীক্ষা আসতে পারে। যদি আসে প্রতি বছর নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে, হারে ধর প্রতি বছর বলা আছে 6% হারে লভ্যাংশ বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, এটা একটা গেল। আরটা আছে CAPM পদ্ধতি, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল, যেটি উদ্ভাবন করেন উইলিয়াম শার্প 1964 সালে। CAPM পদ্ধতি, CAPM পদ্ধতির মাধ্যমে আসলে কি দেখানো হয়? বাজার ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয়। তাহলে পরীক্ষা আসতে পারে নিচের কোনটির মাধ্যমে বাজার ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয়? আমরা তো দিব CAPM। এটা ম্যাথটা আমরা করবো একটু পরে। বাজার ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয় কোনটির মাধ্যমে? CAPM, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল। এটি উদ্ভাবন করেন উইলিয়াম শার্প 1964 সালে। একটু মনে রাখবে 1964 সালে। আচ্ছা, তাহলে এগুলো আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এগুলো এখান থেকে আমি যা যা ধারণা দিচ্ছি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবার আসো একটা ম্যাপ করি। ABC কোম্পানি কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয় 10%, কর হার 40% হলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত? আমরা জানি ঋণ মূলধনের ক্ষেত্রে কি বাদ যায়? কর বাদ যায়। ঋণ মূলধনের ক্ষেত্রে কি? কর বাদ যায়। তাহলে এই ম্যাপটা কিভাবে? একদম সহজ। আমরা জানি ক্যাডি, ক্যা বলতে ফাইন্যান্সের ক্ষেত্রে খরচ বুঝানো হয়, কস্ট বুঝানো হয়, কস্ট অফ ডেপ্ট অত ঋণ মূলধন ব্যয়। ক্যাডি বলতে কি? কস্ট অফ ডেপ্ট, ঋণ মূলধন ব্যয়। সূত্রটা কি? সূত্র হচ্ছে কর পূর্ববর্তী ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার। 1 মাইনাস কর হার, তাহলে 1 মাইনাস কর হার কত? 10 ইনটু 1 মাইনাস কর হার কত? 0.40। 40% কি? 0.40। একটা আমরা বরাবর বসে দিচ্ছি যাতে আমাদের কি 100 দিয়ে আর গুণ করতে না হয়, তোমার জন্য সহজ। তাহলে 10 ইনটু 1 থেকে যদি কত চলে যায় 0.40 যাতে 8টাই কত? 0.60।
ঠিক আছে, 1 টাকা থেকে যদি আমরা যদি এভাবে চিন্তা করি, 1 টাকা থেকে যদি 40 পয়সা চলে যায় আর তাই কত 60 পয়সা। আমরা যদি চিন্তা করি এইভাবে, 1 টাকা থেকে যদি 40 পয়সা চলে যায় আর তাই কত 60 পয়সা। আর 60 পয়সাকে যদি 10 টাকা দিয়ে গুণ করো, 60 পয়সাকে যদি 10 দ্বারা গুণ করো, তাহলে কত হবে 600 পয়সা। তাহলে কত হবে 600 পয়সা। 600 পয়সা মানে কি 6%, 6.00%। 100 পয়সা 1 টাকা, তাহলে 600 পয়সা কয় টাকা? 6 টাকা। আমরা পয়সা হিসাব করবো, তাহলে 6%। তাহলে দেখো আবার বলো, আবার দেখো, তাহলে আমরা কি হবে সূত্রটা কি? কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইন্টু কর হার। তাহলে উত্তর কত হবে? 6%। কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কত পার্সেন্ট? 10%। আমরা বসে দিচ্ছি 10, যাতে 100 গুণ করতে না হয়। তারপর 1 মাইনাস 0.40, 0.40 বলতে আমরা কি বলছি? 40 পয়সা। তাহলে 1 টাকা থেকে 40 পয়সা চলে গেলে আর টাকা কত? 60 পয়সা। আর টাকা কত? 60 পয়সা। 60 পয়সাকে 10 দ্বারা গুণ করলে তাহলে কত হবে? 60 পয়সাকে 10 দ্বারা গুণ করলে 600 পয়সা হবে। 600 পয়সা হবে। 600 পয়সা মানে কি 6 টাকা বা 6%। আমরা উত্তর দিব কি 6, তার মানে কি 6%। আমরা এইভাবে চিন্তা করবো। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? তার সূত্রটা কি? কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ইনটু 1 মাইনাস কর হার, 1 মাইনাস কর হার আমরা নির্ণয় করছি। সবাই ক্লিয়ার কিনা বলো? আমরা এটাকে পয়সা হিসাব করবো, ঠিক আছে? 1 টাকা থেকে 40 পয়সা চলে গেলে আপনাকে 60 পয়সা। 60 পয়সাকে 10 দ্বারা গুণ করলে 600 পয়সা। 600 পয়সা মানে কি 6 টাকা। তার মানে কি 6%। উত্তর কত? 6%। সবাই ক্লিয়ার কিনা বলো? 100% ক্লিয়ার কিনা বলো? পরীক্ষায় এই ম্যাথগুলো আপনাকে আমরা মুখোমুখি করা যাবে। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই আমাকে ক্লিয়ার কিনা বলো? একদম সবাই জানো আমাকে ক্লিয়ার কিনা? ঠিক আছে, আমি এমসিকিউ আমি স্পিডে পড়াতে পারতেছি, কোনো সমস্যা নেই। ঘটনা হচ্ছে আমি এখানে আমি ইনফরমেশন গুলো না দিলে তুমি বুঝতে পারবে না। আমি যেগুলো কোন ইনফরমেশন এগুলো দেওয়ার চেষ্টা করছি একটু তোমাকে। জাস্ট একটু তুমি মুখে মুখে শেষ করো, কারণ আমাদের সময় নেই। আমি ওই কারণে অনেক দ্রুত যাচ্ছি, আমি নিজেও জানি অনেক দ্রুত পড়াচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু দ্রুত আমাকে রেসপন্সটা করবে, ঠিক আছে? আর আমি সবচেয়ে খুশি হবো তোমরা একটু বাকি থেকে মেনশন করবে। আমার এই সংখ্যাটা ভালো লাগতেছে না, সত্যি কথা বলতে। এই ক্লাসের এখন যে সংখ্যাটা আছে সেটা আমার ভালো লাগতেছে না। এই সংখ্যাটা বেশি হওয়া উচিত। সবাই একটু কমেন্টে জানাবা সব ক্লিয়ার কিনা। তাহলে উত্তর হচ্ছে কয় পার্সেন্ট? 6%। জেডিসন বলতে কি বুঝো নয়? জেডিসন বলতে বুঝো না, আমরা জানি পণ্য নিক্ষেপণ। জেডিসন বলতে কি বুঝো নয়? পণ্য নিক্ষেপণ। সমুদ্র যাত্রায় জাহাজকে হালকা করার জন্য জাহাজ থেকে পণ্য পানিতে ফেলে দেওয়া। জাহাজকে হালকা করার জন্য তুমি কিছু পণ্য পানিতে ফেলে দিচ্ছ, কারণ সব না অন্যথায় পুরো জাহাজটা তো ডুবে যাবে। এই জাহাজ থেকে পণ্য ফেলে দেওয়া, এটাকে আমরা বলছি কি জেডিসন। আর যে পণ্যগুলো ফেলে দেওয়া হবে তাকে বলা হয় কি জেটসাম। তাকে কি বলা হয়? জেটসাম বলা হয়। তাহলে জাহাজকে হালকা করার জন্য পণ্য নিক্ষেপ করাকে আমরা বলছি কি যে পণ্য নিক্ষেপ করাকে কি বলা হয়? জেডিসন বলা হয়। আর যে পণ্যগুলো নিক্ষেপ করে তাকে বলা হচ্ছে কি জেডিসন, সরি জেটসাম। যে পণ্যগুলো নিক্ষেপ করা তাকে বলা হচ্ছে কি জেটসাম বলা হয়, ঠিক আছে? এগুলো একটু মনোযোগ দিবেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবার আসো, একটি পণ্যের গড় মজুতকাল, গড় অবস্থানকাল বা গড় মজুতকাল কয়দিন? 35 দিন। বাকি আদায়ের গড় সময় অর্থাৎ গড় আদায়কাল কত? 45 দিন। গড় পরিশোধকাল কত? 20 দিন হলে নগদ রূপান্তর চক্র কত? আলটিমেটলি নগদ রূপান্তর চক্র আমরা বলতে আমরা বুঝি আমার একটা ক্যাশ কনভার্সন সাইকেল বলা হয় এটাকে। একটা প্রতিষ্ঠান আসলে পণ্য উৎপাদন করে, বিক্রয় করে, টাকা আদায় করতে কদিন সময় লাগছে। নগদ রূপান্তর চক্র যত কম হবে তত ভালো, যত কম হবে তত ভালো। তাহলে নগদ রূপান্তর চক্রের সূত্রটা কি? আমরা জানি নগদ রূপান্তর চক্রের সূত্রটা হচ্ছে গড় মজুতকাল, গড় মজুতকাল প্লাস গড় আদায়কাল মাইনাস গড় পরিশোধকাল। তাহলে গড় মজুতকাল বা গড় মজুতকাল কয়দিন? ঠিক আছে, পণ্য কাঁচামাল থেকে পণ্য উৎপাদন ও বিক্রি করতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে গড় মজুতকাল। তাহলে গড় মজুতকাল কত? 35 দিন। তাহলে 35 প্লাস যোগ করবো কি গড় আদায়কাল। গড় আদায়কাল কয়দিন? 45 দিন। মাইনাস কি গড় পরিশোধকাল। তাহলে আমাদের সূত্রটা কি? গড় মজুতকাল প্লাস গড় আদায়কাল মাইনাস গড় পরিশোধকাল। আমার এই দুটো যোগ করলে কত? 80 দিন। তাহলে মাইনাস করলে 20, তাহলে কত হয়? 60 দিন, ঠিক আছে? আর এই দুটো যোগ করে যেটা হয় সেটাকে আমরা বলি কি পরিচালন চক্র। এই দুটো যোগ করলে যেটা হয় সেটাকে আমরা কি বলবো? পরিচালন চক্র, ঠিক আছে? এই দুটো যোগ করলে আমরা কি বলবো? পরিচালন চক্র। তাহলে পরিচালন চক্র কয়দিন? এখানে 80 দিন। এখান থেকে যদি গড় পরিশোধকাল কি করবো? মাইনাস করবো। গড় পরিশোধকালটা কি করবো? মাইনাস করবো। বাদ দিলে আর কত থেকে? 60 দিন। তাহলে উত্তর কত হবে? 60 দিন, ঠিক আছে? উত্তর কত হবে? 60 দিন। আশা করবো সবার ক্লিয়ার। সূত্রটা আমরা মনে রাখবো, গড় মজুতকাল, গড় মজুতকাল প্লাস গড় আদায়কাল, এই দুটাকে বলা হয় পরিচালন চক্র, মাইনাস গড় পরিশোধকাল সমান নগদ রূপান্তর চক্র। নগদ রূপান্তর চক্র। আর নগদ রূপান্তর চক্র বছরে যতবার হবে তার সংখ্যাটাকে আমরা বলছি কি নগদ আবর্তন। তাহলে নগদ আবর্তন কয়বার? এখানে এখানে যদি আমি নগদ আবর্তন বের করি তাহলে উত্তর কি হবে? 360 ডিভাইড বাই নগদ রূপান্তর চক্র 60 দিন। তাহলে উত্তর কত হবে? 6 বার। নগদ আবর্তন কত?
পরীক্ষা যে আসে নগদ আবর্তন, আমরা উত্তর কয়বার দিব? নগদ আবর্তন বলা হয় বছরে কতবার নগদ রূপান্তর চক্র হয় তার সংখ্যাকে নগদ আবর্তন বলা হয়। নগদ আবর্তন কয়বার? 6বার। তাহলে উত্তর নগদ আবর্তন আমরা কিভাবে করবো? 360 ডিভাইড বাই নগদ রূপান্তর চক্র। তাহলে কয়বার? 6বার। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই কমেন্ট করবা ক্লিয়ার কিনা। আমি দ্রুত যাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা বলো। না বুঝলে বলবা, আমি আবার বুঝাবো। আমি তোমাদেরকে আবার বলছি, কোন একটা যদি তুমি না বুঝে থাকো তাহলে আমি যেহেতু দ্রুত আছি, না বুঝতে আমাকে বলে দিবা, আমি আবার আবার তোমাদেরকে পড়াবো, কোনো টেনশন নাই। এখানে আমি 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 আবার তুমি না বুঝতে, আমি 100 বার বুঝতে আমি রাজি আছি, কিন্তু তোকে বুঝতে হবে। আশা করবো মনোযোগ দিয়ে তুমি বুঝতে, তারপর যদি না বুঝো আমাকে বলে দিবে যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে আবার বুঝিয়ে দে, কারণ আমি দ্রুত যাচ্ছি। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার, আশা করবো সবাই ক্লিয়ার। পরিচালন চক্র থেকে আমরা যে একটু আগে বুঝলাম, পরিচালন চক্র থেকে কাঁচামালের মূল্য পরিশোধের সময় বিয়োগ করলে কি পাওয়া যায়? আমরা জানি কি পাওয়া যায়? নগদ রূপান্তর চক্র পাওয়া যায়। নগদ রূপান্তর চক্র বা নগদ চক্র, এটাকে নগদ চক্র বলে। একটু আগে বুঝছি, পরিচালন চক্র থেকে কাঁচামালের মূল্য পরিশোধ, গড় পরিশোধকাল। পরিচালন চক্র বলতে আমরা কি বলছি? গড় মজুতকাল প্লাস গড় আদায়কাল সমান হচ্ছে পরিশোধ, সমান হচ্ছে কি পরিচালন চক্র। এখান থেকে কি বাদ দিলে? গড় পরিশোধকাল বাদ দিলে আমরা কি পাবো? নগদ চক্র বা নগদ রূপান্তর চক্র আমরা পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, একটি কোন কোম্পানির মুনাফার আদর্শ বিচ্যুতি কত পার্সেন্ট? 15%। গড় গড় মুনাফা কত? 5% হলে বিভেদাঙ্ক কত? বিভেদাঙ্ক সূত্র হচ্ছে কি আদর্শ বিচ্যুতি ডিভাইডেড বাই, আদর্শ বিচ্যুতি ডিভাইডেড বাই গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি ডিভাইড বাই গড় মুনাফার হার। তাহলে ভাগ করলে কত পার্সেন্ট হয়? 3%। তাহলে উত্তর কত হবে? 3%। উত্তর কত হবে? 3%। তাহলে আদর্শ বিচ্যুতিকে আমরা কি দ্বারা ভাগ করবো? গড় মুনাফা দ্বারা ভাগ করলে বা প্রত্যাশিত মুনাফা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? বিভেদাঙ্ক পাবো। আমরা কি পাবো? বিভেদাঙ্ক পাবো। তাহলে বিভেদাঙ্ক কত পার্সেন্ট? 3%। বিভেদাঙ্ক কত পার্সেন্ট? 3%। আশা করি ক্লিয়ার। তাহলে আদর্শ বিচ্যুতি কি দ্বারা ভাগ করবো? গড় মুনাফার হার দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? বিভেদাঙ্ক পাবো। ট্রেজারি বিলের বিটার মান কত? আমরা জানি ট্রেজারি বিল আমরা জানি ইস্যু করে কে? সরকার। সরকারের হয়ে কে করে? বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিল কিসে বিক্রি করা হয়? বাট্টায় বিক্রি করা হয়। এটা কোত্থেকে প্রশ্ন আসছে? এই প্রশ্নটা আমি যদি বলি, অর্থবাজারে যে উপাদানগুলো আছে সেখান থেকে পরীক্ষা অবশ্যই প্রশ্ন আসবে। সবচেয়ে জনপ্রিয় কোনটি? ট্রেজারি বিল। স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের জন্য সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ঝুঁকিমুক্ত কোনটি? ট্রেজারি বিল। এটি কিসে বিক্রি করা হয়? বাট্টায় বিক্রি করা হয়। এটিকে জিরো কুপন সিকিউরিটি বলা হয়, কারণ কোনো প্রকার কুপন রেট বা সুদের হার নেই। সুদের হারকে আমরা কুপন রেটও বলি। ঠিক আছে, এটি বাট্টায় বিক্রয় করা হয়। ঠিক আছে, মেয়াদ কাল এগুলো দেখে নিবা। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ট্রেজারি বিলে যেহেতু ঝুঁকি নেয়, তাহলে বিটার মান কত হবে? বিটার মান কত হবে? বিটার মান হচ্ছে 0। ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলো যেহেতু সরকারের, এগুলো ঝুঁকি মুক্ত, সরকার দেওয়ালিয়া হয় না, তাহলে বিটার মান কত হবে? 0। আর বাজার ঝুঁকির ক্ষেত্রে বিটার মান কত হবে? বাজার ঝুঁকির ক্ষেত্রে বিটার মান হবে 1। আদর্শ মান কত? 1। আমরা মনে রাখবো। ঠিক আছে, ইম্পর্টেন্ট। বার্ষিক সুদের হার যদি 18% হয়, 12 মাসে যদি 18% হয়, তাহলে এক মাসে কত? এক মাসে কত? তাহলে 12 মাসে 18%, এক মাসে কত? তাহলে 18% কে আমরা 12 দ্বারা ভাগ করবো। কত দ্বারা ভাগ করবো? 12। তাহলে কত হয়? 1.5। তাহলে উত্তর কত হবে? 1.5। দেখো, বার্ষিক সুদের হার বছরে 18% হলে প্রতি মাসে কয় পার্সেন্ট? প্রতি মাসে 1.5%। 1.5 কে 12 দ্বারা গুণ করলে কত চলে আসবে? এই 18%। তাহলে একদম সহজ। তাহলে পরীক্ষায় বার্ষিক সুদের হার 18% হলে প্রতি মাসে কত পার্সেন্ট? 1.5%। আমরা 18 কে 12 দ্বারা ভাগ করলেও হয়ে যাচ্ছে। ঝুঁকিমুক্ত, এগুলো সিএপিএম পদ্ধতি। এটা কোন পদ্ধতি? ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যার জনক হচ্ছে উইলিয়াম শার। এটি কত সালে? 1964 সালে উইলিয়াম শার আবিষ্কার করেন। ঝুঁকিমুক্ত আয়ের হার কত পার্সেন্ট? 8%। বাজার আয়ের হার কত আছে? 15%। বিটা 2 হলে প্রয়োজনীয় উপার্জন হার কত? তাহলে নির্ণয় করার সূত্র কি? আমরা জানি বাজার আয়ের হার আরএফ ইন্টু আরএম মাইনাস, সূত্রটা লিখতেছে আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। তাহলে একদম সহজ, ইন্টু বিটা। তাহলে আমরা আরএফ কত? ঝুঁকিমুক্ত আয়ের হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটাকে বলা হয় 8%। প্লাস এখানে কত পার্সেন্ট? এখানে হচ্ছে 12%, সরি 15। বাজার আয়ের হার, মার্কেট রিটার্ন, আরএম মানে হচ্ছে মার্কেট, 15%। 15% মাইনাস কত? 8%। ইন্টু বিটা কত? 2। কোন 2? তাহলে এখানে 8%, 15 থেকে 8 চলে 8 থেকে 7 করে 14। তাহলে 8% প্লাস, এখানে প্লাস হবে, একটা প্লাস পড়ে নাই, এখানে প্লাস হবে। 8% প্লাস 14%। তাহলে উত্তর কত হবে? 22%। উত্তর কত? 22%। সবার ক্লিয়ার কিনা বলো? আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। ঠিক আছে, আমরা মুখে করে ফেলবো। আমরা এভাবে করবো যে বাজার আয়ের হার হচ্ছে 15%, সেখান থেকে আমরা কি বাদ দিব? আমরা ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দিব।
8%, তাহলে 7%, তার বিটের সাথে গুণ করবো 14%, আর আমরা আবার কি যোগ করবো এখানে সূত্রে যোগ করবো আমরা ঝুঁকিমুক্ত আয়ের হার 8%, তাহলে উত্তর কত হবে 14%। উত্তরে কত হবে 14%। সবাই ক্লিয়ার কিনা বলো। আর এ প্লাস আর এখানে ঝুঁকি প্রিমিয়াম কত? ঝুঁকি প্রিমিয়াম মানে কি দেখো, যেটা বাজার আয়ের হার থেকে কি বাদ দিলে, ঝুঁকিমুক্ত আয়ের হার বাদ দিলে সেটাকে আমরা বলছি কি ঝুঁকি প্রিমিয়াম। ঝুঁকি ছাড়া তুমি হচ্ছে 8%, যেটা আমরা যদি ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল বলি, ঝুঁকি মুক্ত আয় হার কত পার্সেন্ট? 8%। আর তুমি ঝুঁকি নিলে কত পার্সেন্ট পাবে? 15%। তাহলে ঝুঁকি নেওয়ার ফলে তুমি এক্সট্রা কত পার্সেন্ট পাচ্ছ? 7%। এটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি প্রিমিয়াম। এই 7% কে কি বলা হয়? বাজার ঝুঁকি প্রিমিয়াম বলা হয়। সবাই ক্লিয়ার কিনা বলো, আমি সবার কমেন্ট চাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা বলো। তাহলে সূত্রগুলো একটু মনে রাখবো, আর এ প্লাস আর এম ইন্টু আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। সবাই ক্লিয়ার কিনা বলো। আর বাজার ঝুঁকি প্রিমিয়াম কত? বাজার ঝুঁকি প্রিমিয়াম হচ্ছে 7%। এবার আসলে বাংলাদেশ সরকার কত ছিল অধ্যাদেশে বীমা ব্যবসাকে জাতীয়করণ করা হয়। তাহলে বীমা কোম্পানিগুলোকে জাতীয়করণ করা হয় 1972 সালে। বীমা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। তারপর আইডিআরএ বীমা আইন 2010 সালে আইডিআরএ প্রতিষ্ঠিত হয়, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, অর্থাৎ বীমা নিয়ন্ত্রণ করে সংস্থার নাম কি? আমরা জানি ইবরা বা আইডিআরএ। এটি 2010 সালে হয়। বীমা আইন কত সালে? 2010 সালে। বীমা একাডেমি প্রতিষ্ঠিত 1973 সালে। বীমা কোম্পানিগুলোকে জাতীয়করণ করা হয় 1972 সালে। এগুলো মনে রাখতে হবে, এগুলো আমাকে মনে রাখতে হবে, পরীক্ষা আসবে, এগুলো আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, কোন এটা বলতেছে রিপিট করার জন্য? এটা তো একদম সহজ জিনিস। তুমি এখন একটু করে আমাকে বলতেছে, মেহেদি বলছে এটা একটু রিপিট করার জন্য। এখানে ঝুঁকিমুক্ত আয় হার কত পার্সেন্ট? 8%। আমার সূত্রটা কি? আমি একটু রিপিট করে তাহলে দেখো। সূত্রটা হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। ঠিক আছে, তাহলে আর এফ কত? একদম সহজ, এগুলো অনেকবার করাইছি। 8% প্লাস আর এম কত? 15%, 15 মাইনাস 7%, ঠিক আছে, ইন্টু বিটা 2। তাহলে এখানে 8% রয়ে গেছে। এখানে 15 থেকে 7 চলে গেলে কত? 15 থেকে 8, 15 থেকে 8 চলে গেলে কত? আর 7 থাকে, 7 দুগুণ 14, 14%। তাহলে 8 আর 7, 14 আর 8% কত? 22%। কোনো সমস্যা? আমার তো মনে হয় এটা সমস্যা হয়। বেহেদি তোমার একটু মনোযোগী থাকা দরকার, ঠিক আছে? মনোযোগী, এটা আগেও করাইছি তুমি, আমি আমার ক্লাস করছি, আমি জানি আগেও করছে এটা। একটু মনোযোগী থাকতে হবে, ঠিক আছে? আশা করবো ক্লিয়ার। আচ্ছা, আশা করবো ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে উত্তর কত হবে? আমাদের এটা হচ্ছে জাতীয়করণ করা 1972 সালে। 1972 সালে। একটি প্রকল্পের আগামী 3 বছরের নগদ আন্তঃপ্রবাহ দেখো, আমরা জানি প্যাবেক সময় নির্ণয় করার জন্য কি প্রয়োজন হয়? নগদ আন্তঃপ্রবাহ 10,000, 30,000, 20,000। উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যদি 50,000 টাকা হয়, তাহলে প্যাবেক সময় কত? তাহলে আমাকে প্যাবেক সময় হচ্ছে কি, বিনিয়োগকৃত টাকা কত সময় ফেরত আসছে, ওই সময়টাকে প্যাবেক সময় বলা হয়। বিনিয়োগকৃত টাকা ফেরত আসছে যেই সময় লাগে তাকে বলা হচ্ছে প্যাবেক সময়। প্রথম বছর 10,000 টাকা, পরের বছর 30,000 টাকা, তাহলে 40,000 টাকা হয়ে গেছে। আমার দরকার কত? আর 10,000 টাকা। পরের বছর 20,000 টাকা, তাহলে 2 বছর হয়ে গেছে। আমার এখন আসে নাই, প্যাবেক সময় আসে নাই, 2 বছর হয়ে গেছে। তারপর বছর হচ্ছে 20,000 টাকা। আমার দরকার কত? আমার দরকার হচ্ছে 10,000। আমার দরকার কত? 10,000। তাহলে পরের বছর আসছে কত? 20,000। আমার দরকার কত? 10,000। তাহলে 2 বছর, তাহলে পরের বছর যদি 20,000 আসে, তাহলে 10,000 আসতে কয় মাস লাগে? 6 মাস। এই তৃতীয় বছরটাতে যদি 20,000 টাকা আসে, তাহলে 6 মাসে কত আসে? 10,000 টাকা। 6 মাসে কত আসে? 10,000 টাকা। তাহলে 40,000 টাকা সাথে 10,000 টাকা যোগ করলে কত হয়? 50,000 টাকা হয়। তাহলে কয় বছরে? 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস বলতে আমরা কি বুঝবো? আড়াই বছর। 2 বছর 6 মাস বলতে আমরা কি বুঝবো? আড়াই বছর। আমরা এবার মুখে মুখে শেষ করবো। সবাই ক্লিয়ার কিনা বলো। আমার 40,000 আমার দরকার 10,000 টাকা। আমার কত দরকার? 10,000 টাকা দরকার। তৃতীয় বছর আমার 20,000 টাকা আসছে, অর্থাৎ তৃতীয় বছরটাতে 6 মাস আসছে 10,000 টাকা করে। তাহলে 2 বছর 6 মাস আমার 50,000 টাকা হয়েছে। 2 বছর 6 মাস মানে কি? আড়াই বছর। সবাই ক্লিয়ার কিনা বলো। এতটুকু এটা সবার ক্লিয়ার কিনা বলো। সবাই ক্লিয়ার কিনা বলো, একদম সবাই ক্লিয়ার কিনা বলো। এটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? আর আমরা জানি প্যাবেক সময় কি? আমরা জানি বিনিয়োগকৃত অর্থ ফিরে আসতে যে সময় লাগে ওই সময়টাকে বলা হচ্ছে প্যাবেক সময়। এটি স্বল্প মেয়াদী কোম্পানির জন্য বেশি প্রযোজ্য। এটি তারল্যকে বেশি গুরুত্ব দেয়। আমরা জানি অর্থের সমমূল্য, ভগ্নাবশেষ মূল্য, মূলধন দিয়ে বিবেচনা করা হয় না, নগদ প্রবাহ বিবেচনা করা হয়।
প্যাব্যাক সময় পর্যন্ত, প্যাব্যাক সময় পরবর্তী নগদ প্রবাহ বিবেচনা করা হয় না। এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমি তোমাদের রেসপন্সটা ভালোভাবে পাচ্ছি না, আমি সবচেয়ে বেশি খুশি হবো তোমরা একটু তোমাদের বাকিদের একটু মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও, সবচেয়ে বেশি খুশি হবে এটা, যাতে বাকিরাও আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা মুখে মুখে বই শেষ করবো। ফ্লোটেশন কস্ট কোন ব্যয়কে প্রভাবিত করে? একটু আগে বলছিলাম, নতুন শেয়ার বা ঋণপত্র ইস্যু করার জন্য যে ব্যয় হয়, বিভিন্ন কমিশন সহ যে ব্যয় হয়, তাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট বা এটাকে আমরা বলি উত্তরণ ব্যয়, বা আমরা এটাকে বলি কি উত্তরণ ব্যয় বলি, অথবা আমরা বাসমান ব্যয় বলি। এটি কোন ব্যয়কে প্রভাবিত করে না? আমরা বলছি কি এটা উত্তর কি হবে? সংরক্ষিত আয়। এটা কোনটি হবে? সংরক্ষিত আয়। আচ্ছা, ব্যয়কে, কারণ এটা নতুন শেয়ার এবং ঋণপত্র ইস্যু করার ক্ষেত্রে এই ব্যয়টা হয়। এই ব্যয়টা বাদ যায় করতে কি? আমরা জানি এটা বিক্রয় মূল্য থেকে বাদ যায়, বিক্রয় মূল্য থেকে বাদ দিলে নেট বিক্রয় মূল্য পাওয়া যায়। যেমন পরীক্ষা আসবে এনসিবি, নেট সেলস ভ্যালু কিভাবে নির্ণয় করবো? আমরা সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট, বিক্রয় মূল্য থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিলে নেট বিক্রয় মূল্য পাওয়া যায়, আমরা মনে রাখবো। ইম্পর্টেন্ট, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, একক প্রতি স্থির ব্যয় 8 টাকা হলে একক প্রতি বিক্রয় মূল্য কত? একক প্রতি বিক্রয় মূল্য কত? আমরা সবাই জানি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা কি? আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা কি? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল। কন্ট্রিবিউশন মার্জিন, এটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ ভেরিয়েবল কস্ট। সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। এখানে বের করতে বলা হচ্ছে কি সেলস প্রাইস, তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো সমান সিএম। তাহলে আমরা কিভাবে বের করবো? এরপর আমরা নিয়ে আসবো কি সমান সিএম প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের পেয়ে যাবো কন্ট্রিবিউশন মার্জিন কয় টাকা? 40 টাকা, প্লাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত? ভেরিয়েবল কস্ট কত? 15 টাকা। তাহলে উত্তর কত হবে? 55 টাকা। উত্তর কত হবে? 55 টাকা। আমরা এবার এগুলো মুখোমুখি করা যায়। আমি তারপর তোমাকে, আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে বের করি? দত্তাংশ বলা হয়, অনুদান বলে, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। আমরা এই সূত্রটা ইউজ করবো। কন্ট্রিবিউশন মার্জিন সমান কি? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই পাশে নিয়ে আসছে আমরা, আবার এটাকে আমরা এই পাশে নিয়ে গেছি। তাহলে বিক্রয় মূল্যটা বের করবো কি? আমাকে দেওয়া আছে কন্ট্রিবিউশন মার্জিন 40 টাকা, ভেরিয়েবল কস্ট। তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করবো আমরা কিভাবে? কন্ট্রিবিউশন মার্জিনের সাথে ভেরিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন মার্জিনের সাথে পরিবর্তনশীল ব্যয় যোগ করলে আমরা কি পাবো? এই বিক্রয় মূল্য পাবো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন প্লাস পরিবর্তনশীল ব্যয়, কন্ট্রিবিউশন মার্জিন প্লাস পরিবর্তনশীল ব্যয় 40 প্লাস 15 যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় মূল্যটা পাবো। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। সবার ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? ক্লাসের সংখ্যাটা এত কম হলে আসলে ক্লাসটা আসলে মানে খুব খারাপ লাগে। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা যদি এত কম সংখ্যক যদি স্টুডেন্ট ক্লাস করো, এই জিনিসটা আসলে ভালো লাগে না, ঠিক আছে। ম্যানেজমেন্ট আমি দেখছি অনেকে ক্লাস করতে, আমি এই ক্লাসগুলো, এই ক্লাসটা তোমাদের জন্য কি পরিমাণ ইম্প্যাক্টফুল, কি পরিমাণ গুরুত্বপূর্ণ, তোমার সাথে পরীক্ষা দিন সেটা তুমি রিয়ালাইজ করতে পারবে। যারা এই ক্লাসটা করবে না তারা আফসোস করবে। আমি বলছি এই ক্লাসগুলো যারা করবে না তারা আফসোস করবে, পরীক্ষার পর তারা আফসোস করবে, ঠিক আছে, এটা আমি বলেছি, যারা তারা আফসোস করবে। সবাই ক্লিয়ার কিনা বলো? আমিনুল বলছে আচ্ছা 10,000 কেন নিল? ওই যে আমাদের 50,000 বিনিয়োগকৃত টাকা ছিল, 50,000 টাকা, 2 বছর 40,000 উঠছে, তৃতীয় বছর দেখতেছি 20,000, আমার তো দরকার 10,000। তাহলে 2 বছর, 1 বছর দিয়ে 20,000 হয়, তার 6 মাস হচ্ছে 10,000, তাহলে 2 বছর 6 মাস, আমরা উত্তর হবে কত? 2.5 বছর। তার মানে কি 2.5 বছর, ঠিক আছে। আশা করবো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার আসো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বল? কমেন্ট একটু জানাবা ক্লিয়ার কিনা। ব্যাংক হিসাব খুলতে পরিচিতির প্রয়োজন হয় না। কোন ধরনের ব্যাংক হিসাব খুলতে পরিচিতির প্রয়োজন হয় না? আমরা জানি স্থায়ী হিসাব খুলতে। স্থায়ী হিসাব খুলতে কোনো প্রকার পরিচিতি হয় না। স্থায়ী হিসাবে একবার জমা একবার উত্তোলন করা হয়। আমরা জানি স্থায়ী হিসাবে একবার জমা এবং একবার উত্তোলন করা হয়, কোনো প্রকার পরিচিতির প্রয়োজন হয় না। কোনো প্রকার চেক বই, পাস বই প্রদান করা হয় না। এফডিআর প্রদান করে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, যেটি হস্তান্তরযোগ্য নয়, যেটি জামানতের জন্য সবচেয়ে জনপ্রিয়। এফডিআর জামানতের জন্য সবচেয়ে জনপ্রিয়। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি জামানতের জন্য, ব্যাংকের জামানত হিসেবে সবচেয়ে জনপ্রিয়? আমরা উত্তর দিব এফডিআর, ঠিক আছে। আমরা উত্তর কি দিব? এফডিআর জামানতের জন্য। আমরা জানি স্থায়ী হিসাব
ব্যাংকের তারল্য ক্ষমতা, ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে। ব্যাংকের তারল্য ক্ষমতা, ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে, কোনো পরিচিতির প্রয়োজন হয় না, ঠিক আছে। ব্যাংকের তারল্য ক্ষমতা এবং ঋণদান ক্ষমতা বৃদ্ধি করে কে? এফডিআই। তাহলে যে প্রকারভেদ গুলো আছে, যেমন কোনটির ক্ষেত্রে জমা অতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায়, আমরা জানি সেটা হচ্ছে চলতি হিসাব, ঠিক আছে। তাহলে এই ধরনের যে ব্যাংক হিসাব গুলো আছে, বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব, এগুলো আমাকে ভালোভাবে দেখতে হবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ঠিক আছে, ব্যাংক হিসাব থেকে, ঠিক আছে। যে পরীক্ষা আসতে পারে হিসাব বিবরণী কি, যে বিবরণীর মাধ্যমে আমরা জানি দৈনন্দিন লেনদেন গুলো দেখা যায়, এটাকে বলা হচ্ছে কি হিসাব বিবরণী, বা আমরা জানি এটাকে স্টেটমেন্ট বলা হয়, ঠিক আছে, ব্যাংকিং স্টেটমেন্ট বলা হয়, ঠিক আছে, হিসাব বিবরণী, অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলা হয়, যেটাতে দৈনন্দিন লেনদেন সহ সবকিছু বিস্তারিত থাকবে কোথায়? অ্যাকাউন্ট স্টেটমেন্টে, ঠিক আছে, হিসাব বিবরণীতে। এগুলো একটু আমরা মনে রাখবো, ঠিক আছে। যে হিসাবে সামান্য পরিমাণ সুদ বা লভ্যাংশ পাওয়া যায় তাকে আমরা বিশেষ চলতি হিসাব বলি, ঠিক আছে। তাহলে ব্যাংক হিসাবে যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। ব্যাংক হিসাবের ক্ষেত্রে আমরা জানি স্বাক্ষর করতে হয়, কয়টি স্বাক্ষর থাকে? 3টি স্বাক্ষর। কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়, কেওয়াইসি মানে কি? নো ইউর কাস্টমার, এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ঝুঁকির সাথে মূলধনের সম্পর্কটা কি? ঝুঁকির সাথে মূলধন ব্যয়ের সম্পর্কটা কি? আমরা যদি বলি ঝুঁকি বেশি হলে বা মূলধন ব্যয় যত বাড়বে ঝুঁকি তত কি বাড়বে, ব্যয় যত বেশি বাড়বে ঝুঁকি তত বেশি কি বাড়বে, তাহলে সম্পর্ক কি? ধনাত্মক। আমরা সবাই জানি ব্যয় বেশি হলে ঝুঁকি বেশি হবে, তাহলে সম্পর্কটা কিন্তু ধনাত্মক। একদম খুব সিম্পল, আমরা এভাবে চিন্তা করবো। পোর্টফোলিও গঠন করো, কোন ঝুঁকি হ্রাস করা যায় না? এই পোর্টফোলিও গঠন করছে কিন্তু কোন ঝুঁকি হ্রাস করতে পারবো না, আমরা জানি কোন ঝুঁকি পোর্টফোলিও গঠন করে, আচ্ছা কোন ঝুঁকি হ্রাস করা যায় বলছে, কোন ঝুঁকি হ্রাস করা যায়? তাহলে আমরা জানি কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি। কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি তুমি পোর্টফোলিও গঠন করে হ্রাস করতে পারবা, কিন্তু কোনটি হ্রাস করতে পারবা না? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাজার ঝুঁকি। যে ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না, যেটাকে সিস্টেমেটিক ঝুঁকি বলা হয়, অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি বলা হয়, পরিহারযোগ্য ঝুঁকি বলা হয়, অপরিহারযোগ্য ঝুঁকি বলা হয়। এটা বলছে এটা পোর্টফোলিও গঠন করে তুমি কি হ্রাস করতে পারবে না। যেমন কি প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, এরপরে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এগুলো তুমি পোর্টফোলিও গঠন করে হ্রাস করতে পারবে না। এটাকে বলা হচ্ছে কি বাজার ঝুঁকি। আর যেটা পোর্টফোলিও গঠন করে হ্রাস করা যায় সেটা কোম্পানি ঝুঁকি বা একক ঝুঁকি বলে, ঠিক আছে। ঝুঁকি মুক্ত আয়ের হার 8%, বাজার আয়ের হার 15%, একটু আগে ঘুরছে এটা, 22%। আবার আসছে একটি ফার্মের কর পরবর্তী আয় 1 লক্ষ টাকা, যদি সাধারণ শেয়ারের সংখ্যা 50,000 হয়, তাহলে শেয়ার প্রতি আয় কত? তাহলে 1 লক্ষ টাকা আয় হয়, শেয়ার আছে কয়টা? 50,000 টাকা, তাহলে শেয়ার প্রতি আয় কত? 2 টাকা। শেয়ার প্রতি আয় কত? 2 টাকা। মোট আয় কত? 1 লক্ষ টাকা, শেয়ার আছে কয়টি? 50,000টি, তাহলে একটাতে কয় টাকা করে লাভ হয়? 2 টাকা করে। 1 লক্ষকে 50,000 দ্বারা ভাগ দিলেও হয়ে যাবে, 50,000 দ্বারা ভাগ করলেও আমরা কি পাবো? 2টা পেয়ে যাবো। শেয়ার প্রতি আয় কত? 2 টাকা। আর এই গত বছরে কোম্পানি 100টি শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা করে মূল্যে বিক্রয় করছে। প্রতিটি শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। ওই কোম্পানির আরিফের সম্পদের পরিমাণ কত? তাহলে সম্পদ সমান, আমরা জানি কি সম্পদ সমান শেয়ারের বর্তমান মূল্য, শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা ইন্টু শেয়ার সংখ্যা। তোমার আরিফের শেয়ার সংখ্যা কয়টি আছে? স্কয়ার কোম্পানি থেকে সে শেয়ার কিনছে কয়টি? 100 শেয়ার, প্রতিটি শেয়ার তাহলে 100টি, তাহলে 100 শেয়ার, একটার দাম কত? 110 টাকা করে। তাহলে তোমার সম্পদের পরিমাণ বের হয়ে যাবে। আমরা যদি গুণ করি, এখানে 11 থেকে 1 দ্বারা গুণ করে, 11কে 1 দ্বারা গুণ করলে 11 শূন্য 3টা বসে যাবে, তাহলে উত্তর কত হবে? 11,000। উত্তর কত হবে? 11,000। আর আরিফের শেয়ার আছে কয়টি? 100টা। প্রতিটি শেয়ারের মূল্য কত? বর্তমান বাজার মূল্য কত? 110 টাকা। তাহলে আরিফের সম্পদের পরিমাণ কত টাকা? 11,000 টাকা। আরিফের সম্পদের পরিমাণ হচ্ছে কত? 11,000 টাকা। আমরা জানি এই সম্পদের পরিমাণ বৃদ্ধি করাটাকে আমরা বলছি কি সম্পদ সর্বাধিকরণ। পরীক্ষা আসবে একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ, কারণ এই ক্ষেত্রে অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি, সব লভ্যাংশ নীতি সবকিছু বিবেচনা করা হয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য। আর কোনটি উচিত নয়? আমরা জানি মুনাফা সর্বাধিকরণ, কারণ এখানে কোনো কিছু বিবেচনা করা হয় না, অর্থের সমমূল্য, ঝুঁকি, নগদ প্রবাহ কোনোটি বিবেচনা করা হয় না, ঠিক আছে। এবং মুনাফা সর্বাধিকরণ হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য, যেখানে উদ্দেশ্য হচ্ছে মুনাফার পরিমাণটা বৃদ্ধি করা। আর আর সম্পদ সর্বাধিকরণের প্রধান উদ্দেশ্য কি? সম্পদের পরিমাণ অথবা শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া। শেয়ারের মূল্য বৃদ্ধি করাটাকে আমরা বলছি কি শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলছি কি সম্পদ সর্বাধিকরণ। ধরো এইটা 110 টাকা না হয়ে যদি 120 টাকা হয়, তাহলে তোমার সম্পদের পরিমাণ কি বেড়ে যাবে? সম্পদের পরিমাণ কি হয়ে যাবে? 12,000 টাকা হয়ে যাবে। তাহলে শেয়ারের মূল্য যত বেশি বাড়বে সম্পদের পরিমাণ তত বাড়বে। এগুলো আমরা মনে রাখবো, ছোট ছোট ম্যাথ পরীক্ষা আসতে পারে। আশা করবো ক্লিয়ার। না বুঝলে আমাকে বলবো, আমি দ্রুত যাবো। বুল মার্কেট বলতে আমরা কি বুঝি? বুল মার্কেট বলতে আমরা বুঝি একটা ঊর্ধ্বমুখী বাজার। ঊর্ধ্বমুখী বাজার
বা ঊর্ধ্বগতিকে বলি। বিয়ার মার্কেট বলতে আমরা বুঝি মন্দ অবস্থা, ঠিক আছে। শেয়ার বাজার সবচেয়ে উন্নত শেয়ারকে কি বলা হয়? ব্লু চিপস বলা হয়। মুদ্রা বাজার কে নিয়ন্ত্রণ করে? আমরা যে মুদ্রা বাজার বা অর্থ বাজার নিয়ন্ত্রণ করে, মানি মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আর মূলধন পুঁজি বা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? মূলধন বিএসইসি, যেটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে। আর্থিক প্রতিষ্ঠান আইনও কত সালে? 1993 সালে। এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে মূলধন বাজার, পুঁজি বাজার, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে বিএসইসি। স্থির ব্যয় ফিক্সড কস্ট 1,50,000 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, পরিচালন সমুচ্ছেদ বিন্দু কত? তাহলে সমুচ্ছেদ বিন্দু আমরা সহজে নির্ণয় করতে পারবো। উপরে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, যেটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন অথবা কি বলি? কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কত? এখানে 5 টাকা, এখানে কত? 1,50,000 টাকা। তাহলে 3 5 15 3, তাহলে কত হবে? 30,000 একক, 30,000 একক। তাহলে সমুচ্ছেদ বিন্দু সূত্রটা কি? আমরা উপরে লিখবো কি? স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে কি দ্বারা ভাগ করবো আমরা? স্থায়ী ব্যয়কে ভাগ করলে আমরা কি পাবো? আমরা স্থায়ী ব্যয়কে ভাগ করলে আমরা কি পাবো? আমরা সমুচ্ছেদ বিন্দু পাবো। আবার আমি যদি সমুচ্ছেদ বিন্দুকে এই 30,000-কে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করি, আমরা কি পাবো? স্থায়ী ব্যয় পাবো। তাহলে পরীক্ষায় যদি দেওয়া থাকতো সমুচ্ছেদ বিন্দু 30,000 একক, ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন 5 টাকা, তাহলে স্থায়ী ব্যয় কত? তাহলে স্থায়ী ব্যয় 3 5 15, 1,50,000 টাকা। আমরা এভাবে বের করবো। তাহলে স্থায়ী ব্যয় বের করবার নিয়মটা কি? কন্ট্রিবিউশন মার্জিনকে তুমি যদি সমুচ্ছেদ বিন্দু দ্বারা গুণ করো, কন্ট্রিবিউশন মার্জিনকে তুমি যদি সমুচ্ছেদ বিন্দু দ্বারা গুণ করো, তুমি স্থায়ী ব্যয় পেয়ে যাবে। এই যে এখান থেকে বের করছো 30,000, এখন যাও 30,000-কে 5 দ্বারা গুণ করো, 1,50,000 টাকা হবে স্থায়ী ব্যয়। আমরা এটা মনে রাখবো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমি 30,000 কি দ্বারা গুণ করি? সমুচ্ছেদ বিন্দু দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা স্থায়ী ব্যয় পেয়ে যাব, ঠিক আছে। আর এখানে যদি মোট এটা যদি টাকায় নির্ণয় করতে হয়, তাহলে কত হবে? আবার আমরা 10 দ্বারা গুণ করবো। প্রতিটার দাম এত একক, প্রতিটার দাম হচ্ছে 10 টাকা, তাহলে কত হবে? এখানে 3 লাখ হবে। 30,000 টাকা কত হবে? 3 লাখ টাকা হবে। সমুচ্ছেদ বিন্দুর টাকায় হচ্ছে কি? 3 লক্ষ টাকা। সমুচ্ছেদ বিন্দুর টাকায় কত হবে? 3 লক্ষ টাকা হবে। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই একদম সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই একটু কমেন্টে জানো ক্লিয়ার কিনা? একদম সবাই। আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, আমাদের লিখিত বাকি আছে। আমরা আমরা দেখতেছি আমাদের সময় অনেকক্ষণ লাগবে। সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দাও, আমরা দ্রুত যাবো এখন। একটু মনোযোগ দাও। সবাই ক্লিয়ার কিনা বলবা? একটু দ্রুত কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা, ঠিক আছে। দ্রুত একটু কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা। আচ্ছা, এবিসি কোম্পানির চলতি সম্পদ কত? 1 লক্ষ টাকা, এবং চলতি অনুপাত কত? 5:2। চলতি দায় কত? তাহলে একদম সহজ। 1 লক্ষ টাকাকে আমরা 5 দ্বারা ভাগ করলে কত হবে? 20,000 টাকা, তাহলে 40,000 টাকা। 40,000 টাকা উত্তর, একদম সহজ। এগুলো তোমরা পারবে, এগুলো তোমরা অ্যাকাউন্টিংও করছো। দেখো, চলতি সম্পদ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বলতে গেলে কি বলছে? 5। এখানে চলতি অনুপাত কত? 5:2। তাহলে 5 বলতে আমরা বুঝি কি? 1 লক্ষ টাকা। তাহলে 2 বলতে 1 লক্ষ টাকার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20,000 টাকা। তাহলে 20,000-কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে? 40,000 টাকা, ঠিক আছে। তাহলে চলতি অনুপাত যদি 5:2 হয়, চলতি দায় কত? তাহলে চলতি সম্পদ 1 লক্ষ টাকা হয়, চলতি দায় হবে কত? 40,000 টাকা। চলতি দায় কত হবে? 40,000 টাকা হবে, ঠিক আছে। 40,000 টাকা। আশা করবো তোমাদের ক্লিয়ার। আমরা চাইলে এইভাবে বের করতে পারি, 1 লক্ষ ডিভাইড বাই 5 ইন্টু 2, 40,000 টাকা। এভাবে আমাদের বের হয়ে যায়, ঠিক আছে। আশা করবো ক্লিয়ার। কোনটা না বুঝছো তুমি জানাবা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? একটু আগে বলছি সমুচ্ছেদ বিন্দু 5,000 একক দেওয়া আছে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে? 10 টাকা। তাহলে আমরা বলছিলাম কি সমুচ্ছেদ বিন্দুকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? স্থায়ী ব্যয় পাওয়া যায়। আমাকে বলা হচ্ছে স্থায়ী ব্যয় কত? তাহলে সমুচ্ছেদ বিন্দু হচ্ছে 5,000 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 10 টাকা। তাহলে 5,000-কে 10 দ্বারা গুণ করলে, 10 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো। আমরা বলছি কি সমুচ্ছেদ বিন্দুকে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করলে কি পাওয়া যাবে? আমরা জানি স্থায়ী ব্যয় পেয়ে যাবো। তাহলে স্থায়ী ব্যয় কত টাকা? স্থায়ী ব্যয় 50,000 টাকা। স্থায়ী ব্যয় 50,000 টাকা। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? সবাই কমেন্টে জানাও এতটুকু সবার ক্লিয়ার কিনা।
আমাকে একটু সবাই কমেন্টে জানাও এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। তোমরা একটু দ্রুত কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে, আমার কন্টিনিউ করতে সুবিধা হয়। আমি যখন বলো তোমাদের ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে, এটা আমার জন্য সুবিধা হয় কন্টিনিউ করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা জানি সমস্ত বিন্দুকে আমরা যদি কন্টিনিউয়াস মার্জিন দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, এসটিবি পাবো। আমি একটু আগে দেখাইছি না, এই জিনিসটা দেখাইছি। বন্ড ইনডেনচার কি পরীক্ষা আসতে পারে। বন্ড ইনডেনচার হচ্ছে বন্ড হোল্ডার, ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে দায় দায়িত্ব সম্পর্কিত, দায় দায়িত্ব সম্পর্কিত যেই চুক্তি হয় তাকে আমরা বলছি কি বন্ড ইনডেনচার। এটা দলিল, ঋণের দলিল। বন্ড ইনডেনচার বলতে কি বোঝায়, ঋণের দলিল, যেই দলিলে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা বন্ড হোল্ডার এবং বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে দায় দায়িত্ব সম্পর্কিত বিস্তারিত বিবরণ থাকবে। তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে বিস্তারিত টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকবে। বন্ড বিকৃত দলিল, এটা হচ্ছে কি ঋণের দলিল, এটা হচ্ছে কি ঋণের দলিল, ঠিক আছে, আমরা মনে রাখবো। বন্ডের লিখিত মূল্য কি, বন্ডের ফেস ভ্যালু বলা হয়। একটি বন্ডের ক্রয় মূল্য 1000 টাকা, বিক্রয় মূল্য 1250 টাকা হলে মূলধনী লাভ কত। আমরা জানি মূলধনী লাভ কোথায় গেলে আমরা জানি কোনো কিছু শেয়ার বা বন্ড বিক্রয় করে যে লাভ হয় তাকে বলা হচ্ছে মূলধনী লাভ। শেয়ার বা বন্ড বিক্রয় করে যে লাভটা হয় তাকে বলা হচ্ছে মূলধনী লাভ। তাহলে মূলধনী লাভ কত, কিনছো 1000 টাকা, বিক্রি করছো 1250 টাকা দিয়ে, তাহলে লাভ কত হয়েছে 250 টাকা। তাহলে উত্তর কত হবে 250 টাকা, 250 টাকা, ঠিক আছে। আচ্ছা 250 টাকা। আর যদি বলা এখানে হার কত, তাহলে হার কত হলে 250 টাকা, 1000 টাকা 250 টাকা কত, আমরা জানি 12.5%। হার বললে কত হবে 12.5%। 1000 টাকার 12.5% হচ্ছে 250 টাকা, 12% হচ্ছে 12% দিলে কত দিব, না 250 টাকা হবে না, আর বেশি হবে। আচ্ছা 1000 টাকা যদি আমি 10% দিই 100 টাকা, তাহলে 20% হলে কত হবে, 1000 টাকার 20% হলে কত হবে, 10%-এ 100 টাকা, 20% না, এটা 12 হবে না, এটা পার্সেন্টেজ দিলে আমি একটু বলেছি কত হবে, যেহেতু 1250 টাকা। আমি যদি 10% বলি তাহলে হচ্ছে 100 টাকা, যদি 20% বলি তাহলে হচ্ছে কত, 200 টাকা, ঠিক আছে। তাহলে এটা কত হবে 25% হবে, ঠিক আছে, 25%, ঠিক আছে, 25%। উত্তর কত হবে 25% হবে। মূলধনী আয়ের হার কত 25% হবে, ঠিক আছে, বুঝে গেছে না। এটার 25% হচ্ছে কত 250 টাকা। 25% কত, 1000 টাকার 25% কত 250 টাকা। তাহলে মূলধনী আয়ের হার, মূলধনী লাভ, মূলধনী হার বললে কত 25% হবে। কোনটিকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। আমরা জানি কোন বন্ডটি বাট্টায় বিক্রি করা হয়, ডিসকাউন্টে বিক্রি করা হয়। আমরা জানি ডিসকাউন্টে বিক্রি করা হয় জিরো কুপন বন্ড। যে বন্ড বাট্টায় বিক্রি করা হয় তাকে জিরো কুপন বন্ড বলা হয়। এটিকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। এটি বাট্টায় বিক্রি করা হয়, ঠিক আছে। এটাতে সুদের হার বা সুদের হার উল্লেখ থাকে না, কুপন রেট উল্লেখ থাকে না, এটা বাট্টায় বিক্রি করা হয়, ঠিক আছে। আর চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে কি উল্লেখ থাকে না, আমরা জানি চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে মেয়াদ কাল উল্লেখ থাকে না, ঠিক আছে। আমরা জানি এই জন্য আমরা জানি কোন বন্ডের ক্ষেত্রে সবকিছু উল্লেখ থাকে, কুপন বন্ডের ক্ষেত্রে, কুপন বন্ডের ক্ষেত্রে সবকিছু উল্লেখ থাকে। আমরা জানি পুট বন্ড কি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সরি কলেবল বন্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। কলেবল বন্ডটা কি দেখো, জাং বন্ড কি, জাং বন্ড যে বন্ডের ক্ষেত্রে আয়ের হার এবং ঝুঁকি উভয় বেশি তাকে বলা হচ্ছে জাং বন্ড। এগুলো আমাকে মনে রাখতে হবে, যে বন্ডের ক্ষেত্রে আয়ের হার এবং ঝুঁকি উভয় বেশি তাকে বলা হচ্ছে কি জাং বন্ড। আমি তোমাদেরকে বলবো এখন কলেবল বন্ডটা কি, একটু মনোযোগ দাও। কলেবল বা তলবযোগ্য বন্ডটা কি, একটু মনোযোগ দাও, এটা পরীক্ষা আসবে। কলেবল বন্ড, তুমি একটা বন্ড কিনছো 1000 টাকায়, একটা বন্ডের লিখিত মূল্য কত 1000 টাকা, এটা কিনছো 10 বছরের জন্য। কয় বছরের জন্য, 10 বছরের জন্য। মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। কলেবল বন্ডটা তুমি 10 বছরের জন্য কিনছো 1000 টাকায় একটা বন্ড, ঠিক আছে, 10 বছরের জন্য। এখন এই বন্ডটা 7 বছরের মাথায় এসে কোম্পানি তোমার থেকে কিনে নিছে 1030 টাকায়। কত টাকায় কিনে নিছে 1030 টাকায়। এইরূপ বন্ডটাকে বলা হবে কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। যে বন্ডগুলো মেয়াদ শেষ হওয়ার পূর্বে, মেয়াদ ফুর্তির পূর্বে কোম্পানি গ্রাহক থেকে বা বন্ড হোল্ডার থেকে কিনে নেবে তাকে বলা হচ্ছে কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। আর এইরূপ ক্রয় করাকে বলা হয় কল প্রভিশন। এইরূপ কল করাকে, কল করে কিনে নেওয়াকে বা ক্রয় করাকে বলা হয় কি কল প্রভিশন, ঠিক আছে। আর লিখিত মূল্যের চেয়ে
কল প্রাইসের মূল্যের মধ্যে যে পার্থক্য, এই যে পার্থক্য 30 টাকা, এটাকে বলা হয় প্রিমিয়াম। এটাকে কি বলা হয়? প্রিমিয়াম। লিখিত মূল্যের চেয়ে লিখিত মূল্য এবং তর্কিত মূল্যের পার্থক্য কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। এখন পরীক্ষা আসতে পারে কেন কিনে নেওয়া হচ্ছে, এইরূপ কেন কিনে নেওয়া হয়? আমরা উত্তর দিব বাজার বাজার সুদের হার হ্রাস পেলে। বাজার সুদের হার কি পেলে? হ্রাস পেলে। দেখো, এই বন্ডের সুদের হার ছিল ধরো 15%, কারণ আমরা জানি বন্ডের গায়ে যে সুদের হার থাকে তাকে কুপন রেট বলা হয়, যেটা লিখে থাকবে সেটাই দিতে হবে। তোর এই বন্ডের সুদের হার লিখা ছিল এখানে 15%, তোমাকে 15% করে দিতে হইলো 150 টাকা করে। এখন হঠাৎ করে মার্কেটে যে সুদের হার সেটা হ্রাস পাইছে, হ্রাস পেয়ে হয়ে গেছে ধরো 8%। এখন কোম্পানিকে তোমাকে দিতে হচ্ছে কত পার্সেন্ট? 15%। তাহলে কোম্পানির জন্য এটা এক্সট্রা তোমাকে টাকা দিতে হচ্ছে, এটা কোম্পানির জন্য লস, ক্ষতি। তখন কোম্পানি কি করে? তোমার থেকে বন্ড নিয়ে নিবে, যখন সে আবার বাজারে ছাড়বে যদি কম সুদে ছাড়তে পারে। তাহলে কখন কোম্পানি এইরূপ বন্ড ক্রয় করে নেয়? আমরা উত্তর দিব বাজার সুদের হার হ্রাস পেলে। বাজার সুদের হার হ্রাস পেলে। আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে নিব। আমরা জানি বাজারে সুদের হার হ্রাস পেলে বন্ডের মূল্য কি পায়? বৃদ্ধি পায়। পরীক্ষা যদি আসে বন্ডের মূল্যের সাথে বাজার সুদের হার পার্থক্য সম্পর্কটা কি? আমরা বললাম ঋণাত্মক বা বিপরীতমুখী। কেন? বাজার সুদের হার হ্রাস পেলে বন্ডের মূল্য কি পাবে? বৃদ্ধি পাবে। ধরো ধরো বন্ডটা সে বিক্রি করছে না কোম্পানি, কিন্তু বন্ডের দামটা বেড়ে যাবে। কেন? কারণ বর্তমানে সুদের হার কত পার্সেন্ট? 8%। কিন্তু এই বন্ডের ক্ষেত্রে তুমি যে বন্ডটা কিছু, ধরো এবিসি কোম্পানিতে একটা বন্ড কিছু, এই বন্ডের ক্ষেত্রে সুদের হার কত আছে? 15%। তাহলে এই বন্ডের চাহিদাটা বেড়ে যাবে না? কারণ যেটা সুদের হার লিখিত থাকে সেটাই তো কোম্পানিকে দিতে হয়। এই বন্ডের চাহিদা বেড়ে যাবে না? যেহেতু সুদের হার বেশি, তাহলে চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যাবে। তাহলে সুদের হার হ্রাস পেলে বন্ডের মূল্য কি? বৃদ্ধি পায়। সুদের হার হ্রাস পেলে বন্ডের মূল্য কি পায়? বৃদ্ধি পায়। সুদের হার এবং বন্ডের মূল্যের মধ্যে সম্পর্কটা কি? ঋণাত্মক বা বিপরীতমুখী। আমরা এটাও মনে রাখবো, এটাও আমরা মনে রাখবো। ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা বলো? এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আমি আরো বলছি, মেয়াদ পূর্তির আগে কোনো বন্ড কোম্পানি কিনে নিলে তাকে বলা হচ্ছে কলেবল বন্ড। এই রূপ কিনে নেওয়াটাকে বলা হচ্ছে পুনঃক্রয় বা কল প্রভিশন। যে মূল্যে কিনে নেওয়া হয়, অর্থাৎ তলবকৃত মূল্য, লিখিত মূল্য এবং তলবকৃত মূল্যের পার্থক্যকে বলা হয় প্রিমিয়াম। কেন কিনে নেওয়া হয়? আমরা উত্তর দিব বাজার সুদের হার হ্রাস পেলে। বাজার সুদের হার হ্রাস পেলে। পরীক্ষা আসতে পারে বন্ডের সাথে বাজার সুদের হার সম্পর্কটা কিরকম? ঋণাত্মক বা বিপরীতমুখী। সবাই কমেন্টে জানো ক্লিয়ার কিনা? সবাই জানো পরীক্ষা আসবে, সবাই কমেন্টে জানো ক্লিয়ার কিনা? এটা এটা একটা বিপরীত বন্ড আছে, এটা হচ্ছে পুট বন্ড। যেটা বন্ড হোল্ডার তোমার বন্ড তুমি চাইলে কোম্পানিকে বিক্রি করে টাকা নিয়ে নিতে পারবা, এটাকে বলা হচ্ছে পুট বন্ড। যে বন্ড হোল্ডার, এখন হচ্ছে বন্ড হোল্ডার কোম্পানিকে বিক্রি করে টাকা নিয়ে নিবে, তাকে বলা হচ্ছে কি? পুট বন্ড। ঠিক আছে? তাহলে বন্ডের প্রকারগুলো আমাকে দেখতে হবে, ওয়াইটিএম ওয়াইটিসি এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এখান থেকে দেখতে হবে। ঠিক আছে? বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণগুলো দেখতে হবে, সিদ্ধান্ত গ্রহণগুলো দেখতে হবে। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ বলতেছি, দেখো মনোযোগ দাও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো আগে? মেহেদি বলছে ক্লিয়ার। সাইফুল বলতেছে বুঝো না। সে কোনটা বুঝো না একটু বলো তো? সাইফুল আলম মারুফ, তুমি কোনটা বুঝো না একটু বলো তো আমাকে? সাইফুল তুমি কোনটা? আচ্ছা, রাফি রাফি বলছে আবার বলতে। ঠিক আছে, আমি বলছি একটু মনোযোগ দাও, তুমি বুঝবা। কোন বন্ড যদি মেয়াদ পূর্তির আগে কোম্পানি কিনে নেয় তাকে আমরা কি বন্ড বলবো? মেয়াদ পূর্তির আগে যদি কোনো বন্ড কোম্পানি কিনে নেয় তাকে আমরা বলবো কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড। ঠিক আছে? মেয়াদ পূর্তির আগে কিনে নিলে। আর এই ধরনের ক্রয় করাটাকে আমরা কি বলবো? কল প্রভিশন। এই ধরনের মেয়াদ পূর্তির আগে ক্রয় করা, এই ক্রয় করাটাকে আমরা কি বলবো? কল প্রভিশন। ঠিক আছে? আর আমরা জানি বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, তোমার থেকে কোম্পানি কিনে নিচ্ছে 1030 টাকায়, তাহলে 130 টাকা বেশি দিচ্ছে না, এটাকে আমরা বলবো প্রিমিয়াম। এটাকে আমরা কি বলবো? প্রিমিয়াম। এবার পরীক্ষা আসতে পারে কেন বন্ডটা কিনে নিচ্ছে? বাজার সুদের হার হ্রাস পেলে। ধরো তোমার বন্ডের গায়ে লেখা আছে 15% সুদ, তার মানে তুমি 1000 টাকা 150 টাকা করে পাবে। বর্তমানে বাজারের সুদের হারটা কমে গিয়ে হয়ে গেছে 7%। তাহলে বর্তমানে বাজারে 7%, কিন্তু কোম্পানি তোমাকে দিতে হচ্ছে কত? 15% করে। যেহেতু লিখা আছে সেটাই দিতে হবে। বন্ডের গায়ে, বন্ড মানে হচ্ছে কি? ঋণের দলিল। ঠিক আছে? কাগজ, এটাতে লিখে আছে 15%। তাহলে কোম্পানির জন্য 15% বেশি না? বর্তমান বাজার সুদের হার যেখানে 8%, তখন কোম্পানি কি হবে? সুদের হার যেহেতু হ্রাস পাইছে, তোমার থেকে বন্ডটা কিনে নেবে। কেন কিনে নেবে? কারণ তোমাকে অতিরিক্ত সুদ দিতে হচ্ছে। বন্ড ও কিন্তু আবার কিন্তু বন্ড চাবে কি? সুদের হারটা কমাই দিয়ে। ঠিক আছে? এবার ক্লিয়ার কিনা বলো? এবার তোমাদের ক্লিয়ার কিনা বলো? এবার তোমরা বলো তোমাদের ক্লিয়ার কিনা? এই জিনিসটা বুঝতে হবে, এতটুকু বুঝতে তোমাদের হবে।
আচ্ছা 30 নাম্বারটা বুঝে নাই। আচ্ছা 30 নাম্বারটা কি, এখানে বলা হচ্ছে স্থায়ী ব্যয় কত। স্থায়ী ব্যয় আমরা নির্ণয় করি কিভাবে, সমচ্ছেদ বিন্দুকে কি দ্বারা গুণ করলে, কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা গুণ করলে, এই কন্ট্রিবিউশন মার্জিন আমরা আমরা নরমালি সমচ্ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করে দেবো, আমরা ধরে নিলাম সমচ্ছেদ বিন্দু হচ্ছে 50,000 টাকা, সরি স্থায়ী ব্যয় হচ্ছে কত 50,000 টাকা। স্থায়ী ব্যয়কে আমরা কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে কি পাই, কন্ট্রিবিউশন মার্জিন 10 টাকা, কি পাই আমরা সমচ্ছেদ বিন্দু পাই, তাহলে কত 5,000 টাকা, 5,000 একক। সমচ্ছেদ বিন্দু কত 5,000 একক। স্থায়ী ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, সমচ্ছেদ বিন্দু পাওয়া যায় 5,000 একক। এখন সমচ্ছেদ বিন্দু হচ্ছে কত 5,000 একক, ঠিক আছে। তাহলে সমচ্ছেদ বিন্দুকে যদি তুমি আবার 10 এই কন্ডিশন মার্জিন দ্বারা গুণ করো, এই স্থায়ী ব্যয় তুমি পাবা না, স্থায়ী ব্যয় পাবা কিনা বলো, অবশ্যই পাবা। এই স্থায়ী ব্যয় হচ্ছে 50,000 টাকা। তাহলে সমচ্ছেদ বিন্দুকে কন্ডিশন মার্জিন দ্বারা গুণ করলে কি পাবা, স্থায়ী ব্যয় পাবা, ঠিক আছে। আশা করবো তোমাদের ক্লিয়ার, সবকিছু এমসিকিউ আছে। বন্ড ইন্ডেঞ্জার বলতে এর আগেরটা কি বলছো, এর আগেরটা 30 নম্বরটা। আচ্ছা 30 নম্বর তো সহজ, চলতি সম্পদ হচ্ছে কত 1 লক্ষ টাকা, ঠিক আছে। চলতি সম্পদ 1 লক্ষ টাকা, আমরা চলতি করবো 5:2, 5:2, তাহলে চলতি সম্পদ হচ্ছে কত 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আর এটা হচ্ছে 5 বলতে আমরা বুঝছি কি 1 লক্ষ টাকা, তাহলে 5 বলতে যদি 1 লক্ষ টাকা আমরা বুঝি, তাহলে 2 বলতে কত, 2 বলতে কত, তাহলে 5 কে আমরা 1 লক্ষ টাকা যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের চলে আসছে কত 20,000 টাকা। 20,000 আমরা কত দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করবো, তাহলে 40,000 টাকা, তাহলে কত আসবে এই দ্বিগুণ। এটা 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 হচ্ছে কি, এটা 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 হচ্ছে 5 ভাগ, এটা 5 ভাগ, এটা 2 ভাগ, ঠিক আছে। এই 5 ভাগের 2 ভাগ হচ্ছে কি চলতি দেয়, তাহলে 5 ভাগে যদি 1 লক্ষ টাকা হয়, 2 ভাগে কত হবে, 5 ভাগের 2 ভাগ কত হবে 40,000 টাকা হবে। এই 40,000 টাকা উত্তর, এটা একদম সহজ, সূত্র দিয়েও লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিলে তোমরা পারবা, ঠিক আছে। না আবার বুঝে নি, প্রথম থেকে করে যেগুলো বুঝে নি, আমাদের আমাদের সময় নেই। তোমাদের এতগুলো এমসিকিউ কিভাবে পড়াবে চিন্তা করতেছি। আচ্ছা আচ্ছা এবার দেখো, দুই প্রকারের শেয়ার হোল্ডারদের তাদের বিনিয়োগের উপর সাধারণত পেয়ে থাকে। আমরা যে বিনিয়োগের উপর কয় ধরনের লভ্যাংশ পেয়ে যাই, দুই ধরনের, একটা হচ্ছে লভ্যাংশ আর একটা হচ্ছে মূলধনী লাভ। একটা শেয়ার শেয়ার হচ্ছে 100 টাকা, এখানে শেয়ার প্রতি তোমাকে লভ্যাংশ দিচ্ছে, বছর শেয়ার ধরো 10 টাকা, প্রথম বছর 10 টাকা, পরের বছর 15 টাকা, এটা হচ্ছে লভ্যাংশ। এটা হচ্ছে কি লভ্যাংশ, শেয়ার শেষে বছর শেষে যে টাকাটা দেওয়া হবে। আর শেয়ারের মূল্য বৃদ্ধি পাইছে, শেয়ারের মূল্য তুমি কিন্তু 100 টাকা দিয়ে শেয়ারের মূল্য হয়ে গেছে 120 টাকা, তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে যে লাভটা হয় তাকে বলা হচ্ছে মূলধনী লাভ। মূলধনী লাভ কত 20 টাকা, মূলধনী লাভ কত 20 টাকা। তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে যে লাভটা হয় তাকে বলা হচ্ছে মূলধনী লাভ। আর শেয়ার থেকে যে লাভ, শেয়ার থেকে যে লভ্যাংশ দেওয়া হয়, শেয়ার প্রতি যে লভ্যাংশ দেওয়া হয় তাকে বলা হচ্ছে কি লভ্যাংশ, ঠিক আছে। বা শেয়ার তাকে বলা হচ্ছে কি লভ্যাংশ, তাকে বলা হচ্ছে লভ্যাংশ, বা এটাকে সাধারণ উপার্জন বলা হয়। এটাকে কি বলা হয়, লভ্যাংশকে আমরা জানি সাধারণ উপার্জনও বলা হয়, ঠিক আছে। আশা করবো ক্লিয়ার। তাহলে একটা শেয়ার থেকে কয় ধরনের, 2 ধরনের। যে পদ্ধতিতে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য হতে প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়া হয় তাকে কি বলা হয়, তাহলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে, আচ্ছা তাহলে দেখো নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য হতে প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে কি পাওয়া যায়, আমরা জানি এনপিভি, যে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আধুনিক পদ্ধতি, সবকিছু বিবেচনা করা হয়, অর্থের সমূল্য ভগ্নাংশের মূল্য সবকিছু কি মূলধন ব্যয় সবকিছু বিবেচনা করা কি এনপিভি। তাহলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে প্রাথমিক বিনিয়োগ বাদ দেওয়া হলে তাকে কি বলা হয়, এনপি বলা হয়। আর যেই বাট্টার হারে এই নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং প্রাথমিক বিনিয়োগ দুটোই কি হবে সমান হবে, তাকে কি বলা হয় আইআরআর বলা হয়, তাই কি বলা হয় আইআরআর বলা হয়। তাহলে যে বাট্টার হারে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং প্রাথমিক বিনিয়োগ দুটোই কি হবে সমান হবে, দুটোই সমান হবে, তাকে বলা হচ্ছে কি আইআরআর। আর আমরা জানি আইআরআর এর ক্ষেত্রে এনপিভি কি শূন্য হয়, দুইটাই যদি সমান হয় তাহলে এনপিভি কি হবে শূন্য হবে, এনপিভি কি হবে শূন্য হবে, সেটা আমরা মনে রাখবো, ঠিক আছে। আর আমরা জানি সবচেয়ে জটিল পদ্ধতি কোনটি, আইআরআর। কোনটির ক্ষেত্রে ট্রায়াল এন্ড এরর পদ্ধতি ব্যবহার করা হয়, আইআরআর। তোমাদের আসলে বিস্তারিত বলতে গেলে এমসিকিউ গুলো শেষ করতে পারবো না, অতিরিক্ত বিস্তারিত বলতে গেলে, ঠিক আছে। সবচেয়ে সবচেয়ে জটিল পদ্ধতি কোনটি, ট্রায়াল এন্ড এরর পদ্ধতি ব্যবহার করে আমরা উত্তর দিব আইআরআর। আইআরআর নির্ণয় করতে একটি ধনাত্মক এনপিভি একটা ঋণাত্মক এনপিভি প্রয়োজন হয়, ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আর আইআরআর যে বাট্টার হার ওই হারে এনপিভি কত হবে, আমরা দিব এনপিভি হচ্ছে শূন্য হবে। আইআরআর এর বাট্টার হারে এনপিভি কত হবে শূন্য হবে, কেন শূন্য হবে, কারণ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং প্রাথমিক বিনিয়োগ দুটোই কি সমান, দুটোই কি হবে সমান হবে।
সমান হলে এনপিভি কি হবে? শূন্য হবে। ঠিক আছে, এগুলো তোমাদের ক্লাসও পড়াইছি, একটু দেখে নিবা। কোন মধ্যমাঝে আমরা হচ্ছে তারল্যকে বেশি গুরুত্ব দেয়, আমরা জানি প্যাব্যাক পিরিয়ডে তারল্যকে বেশি গুরুত্ব দেয়। হাউ উইল দ্য রিস্ক প্রিমিয়াম বি? এখানে রিস্কটা কি হবে? যদি বাজার আয়ের হারের চেয়ে কোনটি বেশি হয়, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বেশি হয়, তার মানে কি? এটা কি? এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে কি? এটা কি হবে? নেগেটিভ হবে। দেখো, বাজার আয়ের হারের চেয়ে ঝুঁকিমুক্ত আয়ের হার বেশি। ধরো বাজার আয়ের হার হচ্ছে 5%, ঝুঁকিমুক্ত আয়ের হার হচ্ছে 8%। এখন তাহলে তাহলে তুমি ঝুঁকি নেওয়ার দরকারটা কি? ঝুঁকি নেওয়ার ফলেও তো কত পার্সেন্ট? 5% বোঝাচ্ছে। তাহলে ঝুঁকি নেওয়ার দরকার আছে? ঝুঁকি নেওয়ার দরকার, তার মানে কি? এটা কি বোঝাচ্ছে? ঋণাত্মক বিষয়। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে আর এম এর চেয়ে আর একটা বড়। আসলে হওয়া উচিত কি? আর এফ এর এভাবে হওয়া উচিত, কারণ এখানে কি আছে? ঝুঁকি আছে। এখানে কি নেই? ঝুঁকি নেই। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা কি? এটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা জানি কি আমাদের কি বেশি হইতে হবে? ঝুঁকিমুক্ত আয়ের হার চেয়ে, যেখানে আমরা ঝুঁকি নিব সেখানে আমাদের আয়ের হারটা কি হইতে হবে? বেশি হইতে হবে। বেশি হলে ধনাত্মক, আর বেশি না হলে কি? ঋণাত্মক। কারণ আমার এখানে ঝুঁকি আছে, আমার এখানে কি আছে? ঝুঁকি আছে, মার্কেট রিটার্ন যেখানে ঝুঁকি আছে, আর ওটাতে কি নেই? ঝুঁকি নেই। ঠিক আছে, বা ওটাতে কি নেই? ঝুঁকি নেই। ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার। এরপর দেখো, দুটি সিকিউরিটির আয়ের হার ভিন্ন ভিন্ন হলে তাদের জন্য কোনটি কোনটি গ্রহণযোগ্য? আমরা জানি প্রত্যেকটা আয়ের হার যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কোনটি গ্রহণযোগ্য? বিভেদাঙ্ক। আমরা উত্তর দিব কি? বিভেদাঙ্ক। দুটি সিকিউরিটির আয়ের হার ভিন্ন ভিন্ন হলে ঝুঁকি পরিমাপের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? আমরা উত্তর দিব বিভেদাঙ্ক। একটু মনোযোগ দাও। কোন বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ কি? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম রক্ষা কবচ হচ্ছে কি? চাহিদাগত ঋণ বা নগদ ঋণ। দেখো, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে কি? ঋণের সুদ। আয়ের প্রধান উৎস কি? ঋণের সুদ। মনোযোগ দাও, আয়ের প্রধান উৎস হচ্ছে কি? ঋণের সুদ। তাহলে তুমি যদি এটা বাণিজ্যিক ব্যাংক যদি তুমি আত্মরক্ষার হাতিয়ার বলি, বাণিজ্যিক ব্যাংক টিকে রাখার জন্য কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা উত্তর দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? চাহিদামত ঋণ এবং নগদ ঋণ। বাণিজ্যিক ব্যাংক প্রধানত স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। ব্যাংক হার হ্রাস পেলে, আমি একটু আগে বলছি, ব্যাংক হার যদি হ্রাস পায় তাহলে অর্থ সরবরাহ কি পাবে? আমরা জানি অর্থ সরবরাহ কি? ব্যাংক হার যদি হ্রাস পায়, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়ে দিবে, জনগণ ঋণ নেওয়া বাড়িয়ে দিবে, অর্থ সরবরাহ কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে। আমরা দ্রুত যাই, অর্থ সরবরাহ কি পাবে? বৃদ্ধি পাবে। তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা। আশা করো তোমরা শেষ পর্যন্ত থাকবা সবাই। একটি চেকের সর্বমোট পক্ষ কয়টি? আমরা জানি একটি চেকের সর্বমোট পক্ষ হচ্ছে কয়টি? 7টি। আর প্রধানত পক্ষ কয়টি? 3টি। প্রধানত পক্ষ কয়টি? 3টি। আমরা জানি আদেষ্টা বা আমানতকারী, যিনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারে, যাকে চেকের লেখক বলা হয়, প্রথম পক্ষ বলা হয়, প্রধান পক্ষ বলা হয় আদেষ্টা বা আমানতকারী। চেকের যে কোনো পরিবর্তন করতে পারে। আর আদিষ্টকে, আদিষ্ট হচ্ছে কি? ব্যাংক। আর আমরা জানি প্রাপককে, চেকে যার নাম লিখে থাকে তাকে বলছে প্রাপক। এই তিনটা হচ্ছে কি? প্রধান পক্ষ। আর মোট পক্ষ কয়টি? 7টি। এগুলো আমরা একটু মনে রাখবো, ইম্পর্টেন্ট আমাদের জন্য। কাদের চেক অঙ্কনের বৈধ অধিকার রয়েছে? আমরা জানি চেক অঙ্কন করতে পারে, চেকের যে কোনো পরিবর্তন করতে পারে আমানতকারী বা আদেষ্টা। এমআইসিএল বলতে কি বুঝি? আমরা জানি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক সবচেয়ে ইলেকট্রনিক চেক, সবচেয়ে আধুনিক চেক বলা কি? এমআইসিএল। এটা 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 করে কি? এটা করে কি? আমরা জানি এটা বাংলাদেশে প্রথম নিয়ে আসে এই চেকটা, আমরা সবাই জানি বাংলাদেশে প্রথম নিয়ে আসে এমআইসিএল চেক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ঠিক আছে, সিস্টেমেটিক ঝুঁকি এবং আয়ের মধ্যে, আমরা একটু আগে বলছি বাজার ঝুঁকি এবং প্রত্যেকটা আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয় কিসের মধ্যে? আমরা জানি সিএপিএম মধ্যে। সিস্টেমেটিক ঝুঁকি বা বাজার ঝুঁকি এবং প্রত্যেকটা আয়ের মধ্যে সম্পর্ক দেখানো হয় সিএপিএম পদ্ধতিতে। ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি? আমরা জানি ধনাত্মক বা সমমুখী। ঝুঁকি বেশি হলে আয় অবশ্যই কি হইতে হবে? বেশি হইতে হবে। ঝুঁকি বেশি হলে আয় অবশ্যই কি? বেশি হতে হবে। তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি? এখানে যদি তারল্য দেয় তাহলে সম্পর্কটা কি হবে? তারল্য বা নগদত্ব। আমরা দিব ঋণাত্মক, তখন আমরা কি দিব? বিপরীতমুখী বা ঋণাত্মক। কারণ তারল্য যখন বাড়বে, নগদ টাকা যখন তুমি বেশি রাখবা তোমার বিনিয়োগটা কমে যাবে, তোমার মুনাফাটা কমে যাবে। আর নগদ টাকা যখন তুমি কম রাখবা, বিনিয়োগটা বেড়ে যাবে, মুনাফাটা বেড়ে যাবে। তাহলে তারল্য বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পায়, তারল্য হ্রাস পেলে মুনাফা বৃদ্ধি পায় বা বিনিয়োগ বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো আমাকে মনে রাখতে হবে, পরীক্ষা আসবে। ব্যাংক শেয়ার বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হচ্ছে পরিশোধিত মূলধন। বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমাণ কত? 400 কোটি টাকা। 400 কোটি টাকা। ঠিক আছে, ব্যাংকের নিজস্ব তহবিলের প্রধান উৎস হচ্ছে কি? পরিশোধিত মূলধন, যেটি শেয়ার বিক্রি করার মাধ্যমে ব্যাংক সংগ্রহ করে পরিশোধিত মূলধন। এটি 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হওয়ার জন্য। আর পরীক্ষা যদি আসে ব্যাংক তহবিলের প্রধান উৎস কোনটি? আমরা তদীয় ব্যাংক তহবিলের প্রধান উৎস হচ্ছে আমানত। বাংলাদেশের বীমা কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? আমরা জানি আইডিআরএ। আইডিআরএ নিয়ন্ত্রণ করে কোনটি? আইডিআরএ। আমরা
ঝুঁকি প্রিমিয়াম কত, একটি সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার কত, এত পার্সেন্ট এবং ঝুঁকি মুক্ত আয়ের হার কত, 5%। তাহলে একটি সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার মার্কেট রিটার্ন কত, 20%। আচ্ছা, মার্কেট রিটার্ন না প্রয়োজনীয় আয়ের হার, বাজার আয়ের হার কত, 10%। তাহলে বাজার আয়ের হার থেকে আমরা কি বাদ দিব, ঝুঁকি মুক্ত আয়ের হার বাদ দিলে আমরা কি পাবো, আমরা পাবো ঝুঁকি প্রিমিয়াম। যে এখানে ঝুঁকি আছে, ঝুঁকি নিয়ে তুমি 10% পাবে, ঝুঁকি ছাড়া তুমি কয় পার্সেন্ট, 5%। তাহলে ঝুঁকি নেওয়ার ফলে তুমি এক্সট্রা কত পার্সেন্ট পাচ্ছ, 5%। হস্তান্তরযোগ্য দলিল আইন কত, 1881, আমরা সবাই জানি। 210 শর্তে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করেন, তাহলে এখানে বাট্টার পরিমাণ কত, দেখো 10 দিনের মধ্যে ক্রয় করলে 2% বাট্টা হবে। তাহলে 2%, 1 লক্ষ টাকা 2% মানে কি 2000 টাকা, 1 লক্ষ টাকা 2% মানে কি 2000 টাকা বাট্টা পাবে। তাহলে বাট্টা পরিমাণ কত, 2000 টাকা, একদম সহজ। 10 দিনের মধ্যে দিলে 2000 টাকা বাট্টা পাবে। বিনিয়োগ এবং মুনাফার মধ্যে, মুনাফার হারের মধ্যে কি দোষ, আমরা জানি বিনিয়োগ যদি বেশি হয় মুনাফা বেশি হবে, বিনিয়োগ বেশি হলে মুনাফা বেশি হবে, তাহলে উত্তর সমান হবে কি, ধনাত্মক। বিনিয়োগ বেশি হলে মুনাফা কি হবে, বেশি হবে, ধনাত্মক। বীমা গ্রহীতা কর্তৃক পরিশোধিত প্রিমিয়াম যে অংশ বীমাপত্র ফেরত দানের সময় বীমা গ্রহীতাকে দেওয়া হয়। তুমি বীমা করছো, কোনো কারণে বীমা পত্রটা তুমি চালিয়ে যেতে পারতেছো না, আমি দ্রুত আছি, বীমা আমার সাথে মুখোমুখি বলে যাও, আসলে উত্তর দেওয়া তোমার দরকার নেই, আমার সাথে মুখোমুখি বলে যাও, ঠিক আছে। তুমি একটা বীমা পত্র করছো, কোনোভাবে চালিয়ে যেতে পারতেছো না, তখন তোমাকে তুমি কোম্পানিকে, বীমা কোম্পানিকে বলছো আমার পক্ষে প্রিমিয়াম দেওয়া সম্ভব না, তখন তোমাকে যে টাকাটা ফেরত দিবে ওই টাকাটাকে বলা হচ্ছে কি, সমর্পণ মূল্য। ওই টাকাটা বলা হচ্ছে কি, সমর্পণ মূল্য। তুমি বীমাপত্র চালিয়ে যেতে পারতেছো না, তোমাকে যে টাকাটা ফেরত দিবে তাকে বলা হচ্ছে, তুমি 1 লক্ষ টাকা দিছো, সমর্পণ মূল্য কত পার্সেন্ট দেওয়া হয়, 80%। তুমি পাবে কত, 80,000 টাকা। কমপক্ষে কয় বছর প্রিমিয়াম চালিয়ে যেতে হবে, কিস্তি দিতে হবে 2 বছর, কমপক্ষে 2 বছর দিয়ে তুমি কি টাকা পাবে। তাহলে টাকার পরিমাণ কত, আমরা জানি 80% পাবে। 1 লক্ষ টাকা দিলে তুমি প্রিমিয়াম যে 1 লক্ষ টাকা দাও কিস্তিতে, তুমি কত টাকা ফেরত পাবে, 80,000 টাকা। এই 80,000 টাকাকে বলা হচ্ছে কি, সমর্পণ মূল্য। বীমাকৃত বিষয়বস্তুর উপর নিরাপত্তা বিধানে অথবা স্বার্থ রক্ষার্থে বীমা গ্রহণকারীর পক্ষে যে ব্যয় হয় তাকে কি বলা হয়, বিভিন্ন বীমাকৃত বিষয়বস্তুর নিরাপত্তা বিধানে বা স্বার্থ রক্ষার্থে যে ধরনের ব্যয় হয় তাকে আমরা বলি বিশেষ চার্জেস, তাকে আমরা কি বলি, বিশেষ চার্জেস, ঠিক আছে। বিভিন্ন স্বার্থ রক্ষার্থে যে ব্যয় হয় তাকে বলছে বিশেষ চার্জেস। আর বীমার ক্ষেত্রে সম্পদ উদ্ধারকারীকে যে পুরস্কার দেওয়া হয় তাকে বলা হয় স্যালভেজ চার্জেস। সম্পদ উদ্ধারকারীকে যে পুরস্কার দেওয়া হয় তাকে কি বলা হয়, স্যালভেজ চার্জেস। সম্পদ উদ্ধারকারীকে যে সম্পদ উদ্ধারকারীকে যে পুরস্কার দেওয়া হয় তাকে বলা হচ্ছে কি, স্যালভেজ চার্জেস বলা হয়। গচ্চা কি, গচ্চা বলতে বুঝানো হয় তোমার জাহাজ থেকে তুমি পণ্য অন্য একটা জাহাজে তুলে দিছো, ওই অন্য জাহাজ থেকে তোমাকে যে টাকাটা দিতে হবে ওই টাকাটা বলা হচ্ছে গচ্চা। তুমি দেখছো তোমার জাহাজ ডুবে যাচ্ছে অতিরিক্ত ভারের কারণে, তখন কিছু পণ্য তুমি অন্য জাহাজে তুলে দিচ্ছ, অথবা তোমার জাহাজটা টেনে অন্য জায়গায় নিয়ে গেছে, এই ক্ষেত্রে তোমার এক্সট্রা যে টাকাটা খরচ হবে এটাকে বলা হচ্ছে গচ্চা, ঠিক আছে। এগুলো একটু দেখতে হবে। অভ্যন্তরীণ অর্থায়ন উৎস কোনটা, আমরা সবাই জানি অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা যেটা সংরক্ষিত আয় হিসেবে রাখে এটাকে বলা হচ্ছে কি, অভ্যন্তরীণ অর্থায়ন উৎস। অভ্যন্তরীণ অর্থায়ন উৎস। তারল্য হ্রাস পেলে, তারল্য যখন হ্রাস পায় তাহলে আসলে কি হয়, নগদ টাকা যখন কমে যায় তখন কি হবে, আছে এখানে চলতি দায় পরিশোধের ক্ষমতা কিভাবে না দিছে, তাহলে কি হবে, আচ্ছা কোনটি হ্রাস পাবে, তাহলে উত্তর পেয়ে গেছি, কোনটি তাহলে যখন তোমার নগদ টাকা যখন কমে যাবে তা তুমি চলতি দায় পরিশোধের ক্ষমতা কিভাবে হ্রাস পাবে, তাহলে উত্তর কোনটা হবে, 1 নম্বরটা হবে। বা এগুলো আমার দেখার দরকার নেই, আমার এখানে চলে আসছে। তাহলে যখন আমার নগদ টাকা যখন কমে যাবে আমি চলতি দায়, যেগুলো চলতি দায় আছে এগুলো আমি পরিশোধে ব্যর্থ হবো, ঠিক আছে। আমার যখন নগদ টাকা কমে যাবে, এটা স্বাভাবিক। কোম্পানি আয় বা সম্পদের উপর কার দাবি সবার আগে, আমরা সবার আগে দাবি হচ্ছে কার, বন্ড হোল্ডারের বা ঋণদাতা, ঠিক আছে। এরপর কাদেরকে প্রথম লভ্যাংশ দেয়, তখন আমরা উত্তর দিব কি, অগ্রাধিকার শেয়ার হোল্ডার, ঠিক আছে। কার দাবি সবার আগে, আমরা উত্তর দিব বন্ড হোল্ডারের আগে ঋণদাতা। ফ্লোটেশন কস্ট কোনটিকে প্রভাবিত করে না, আগে বলছিলাম সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়কে প্রভাবিত, এটা অলরেডি আলোচনা করছি। অ্যাস্ট্রো এক্সচেঞ্জে ক্রেতা বিক্রেতার পারস্পরিক সমঝোতার মাধ্যমে যে লেনদেন হয়, দেখো ক্রেতা এবং বিক্রেতার পারস্পরিক সমঝোতার মাধ্যমে যে লেনদেন হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো, দেখো স্টক এক্সচেঞ্জের বাইরে, বাইরে বলতে আমরা কি বলছি, অতালিকাভুক্ত বাজারে হয়, বাইরে বলতে কি বলছি, স্টক এক্সচেঞ্জের বাইরে বলতে কি, অতালিকাভুক্ত, তাহলে এটা ওভার দা কাউন্টার মার্কেট, ওভার দা কাউন্টার মার্কেট। এটা আমরা কোন মার্কেট বলবো, ওভার দা কাউন্টার মার্কেট। এখানে বলা আছে স্টক এক্সচেঞ্জের বাইরে ক্রেতা বিক্রেতার মধ্যে পারস্পরিক সমঝোতার মধ্যে যে লেনদেন হয় এটা হচ্ছে ওভার দা কাউন্টার মার্কেট হয়। আরএফ যে 10% হয়, ঝুঁকি প্রিমিয়াম 2% হলে আরএম কত, আমরা আমরা ঝুঁকি প্রিমিয়ামের সূত্রটা কি বলি, আরএম মাইনাস আরএফ,
সমান হচ্ছে কি ঝুঁকির প্রিমিয়াম। ঝুঁকির প্রিমিয়াম, তাহলে ঝুঁকির প্রিমিয়াম দেওয়া আছে কত পার্সেন্ট? 2%। ঝুঁকির প্রিমিয়াম কত আছে? 2% আছে। তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা আমরা আগের মতো আমরা একটু সাফল করবো। আমরা আর এম মাইনাস আর এফ সমান ঝুঁকির প্রিমিয়াম। ঝুঁকির প্রিমিয়াম, ঠিক আছে, ঝুঁকির প্রিমিয়াম। তাহলে আর এম মাইনাস আর এফ, এরপর আমরা আর এম সমান কত বের হয়ে যাবে? আর এম সমান ঝুঁকির প্রিমিয়াম, ঠিক আছে। এখন আমরা আমাকে বের করতে বলেছে আর এম, তাহলে ঝুঁকির প্রিমিয়াম কত? ঝুঁকির প্রিমিয়াম হচ্ছে কত পার্সেন্ট? 2%। 2% প্লাস আর এফ কত? আর এফ হচ্ছে 10%। তাহলে উত্তর কত হবে? 12%। উত্তর কত হবে? 12%। তাহলে আর এফ এর সাথে কোনটা যোগ করলে, ঝুঁকি প্রিমিয়াম যোগ করলে কি পাওয়া যাবে? আর এম পাওয়া যাবে। তাহলে আর এফ এর সাথে ঝুঁকি প্রিমিয়াম যোগ করলে কি পাওয়া যাবে? আর এম পাওয়া যাবে। দেখো ঝুঁকি প্রিমিয়াম সমান কি? ঝুঁকি প্রিমিয়াম সমান কি? হ্যাঁ, আর এফ প্লাস আর এম, ঠিক আছে। ঝুঁকি প্রিমিয়াম সমান কি? আর এফ প্লাস আর এম। তাহলে সরি, ঝুঁকি প্রিমিয়াম না, আর এম সমান কি? ঝুঁকি প্রিমিয়াম প্লাস আর এফ, আমরা দুটো যোগ করলাম। সরি, আমি এবার বলছি। আর এম বলতে আমরা কি বুঝবো? ঝুঁকি প্রিমিয়াম প্লাস আর এফ, ঠিক আছে। ঝুঁকি, এই দেখো, ঝুঁকি প্রিমিয়াম প্লাস আর এফ যোগ করলে আমরা কি পাবো? আর এম পাবো। এই সূত্র দিয়ে আমরা করে ফেলবো, চিন্তা করে, ঠিক আছে। সূত্র আগে যেটা ঝুঁকি প্রিমিয়াম সমান কি? আর এম মাইনাস আর এফ, এটা দিয়ে আমরা করে ফেলবো। আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর কত হবে? 12%। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা কি আর এফ এর সাথে ঝুঁকি প্রিমিয়াম যোগ করে আমরা কি পাবো? আর এম পাবো, ঠিক আছে। আশা করবো ক্লিয়ার। মুনাফা বৃদ্ধির আশায় তহবিল বিনিয়োগ করলে কি ঘটে? দেখো, মুনাফা বৃদ্ধির আশায় বেশি তহবিল বিনিয়োগ করলে, তুমি যদি টাকা বেশি বিনিয়োগ করো তাহলে কি ঘটবে? তাহলে তাহলে সংকট দেখা দিবে। তুমি বেশি বিনিয়োগ করলে কি হবে? তাহলে সংকট দেখা দিবে। আমি দ্রুত আছি, তোমরা আমার সাথে মুখে মুখে বলে যাও, তাহলে সংকট দেখা দিবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিতে হবে, এইভাবে চিন্তা করবো, দেখে নিতে হবে, ঠিক আছে। এরপর আসো, আন্তঃব্যাংকের লেনদেনের ক্ষেত্রে সুদের হারকে কি বলে? আমরা জানি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ঋণ নেওয়াকে বলা হচ্ছে কল মানি, আর সুদের হারকে কি বলা হয়? কল মানি রেট বলা হয়। কল মানি রেট বলা হয়, ঠিক আছে। কল মানি রেট বলা হয়। আমার সাথে মুখে মুখে বলে যাও। নিকটতম মূল্য নির্ণয়ে কোনটি বার্তা হিসেবে ধরা হয়? আমরা যে নিকটতম মূল্যের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি ক্যাডি। ক্যাডি মানে কি? কস্ট অফ ডেট, যেটাকে আমরা মূলধন ব্যয় বলি, যেটাকে আমরা বলি কি? মূলধন ব্যয় বলি। তাহলে অথবা ক্যাব বুঝে, আমরা ক্যাব বুঝে। তাহলে ক্যাব মানে কি? কস্ট বুঝে না, এখানে মূলধন ব্যয়টা বুঝে নয়, ঠিক আছে। তাহলে এখানে কি বুঝে নয়? মূলধন ব্যয়। নিকটতম মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বার্তার হার হিসেবে ধরা হয় কোনটি? আমরা জানি যেটা ধরা হয় সেটা কি বলা হয়? মূলধন ব্যয় বলে। আমরা ম্যাথ করার সময় দেখছি, এটা কি বলা হয়? মূলধন ব্যয় বলা হয়, ঠিক আছে। কোন মূলধন ব্যয়, আমি এখন যেভাবে যাচ্ছি, সবাই একটু কমেন্টে জানাতে এবার ঠিক আছে কিনা একটু বলো। আমি যেভাবে এখন যাচ্ছি এবার ঠিক আছে কিনা বলো, কারণ আমাদের এমসিকিউ অনেকগুলো। আমরা চিন্তা করছি একটু লিখিত আলোচনা করবো, ঠিক আছে। আমাদের সময় কিন্তু তেমন নাই, ঠিক আছে। আমাকে একটু জানাবা আমি যেভাবে যাচ্ছি ঠিক আছে কিনা বলো। একদম একটা একটা আলোচনা পরে পরে চলে যাচ্ছি, কারণ আমাদের টাইম নেই। আমাকে বলো, তোমরা বলো ঠিক আছে কিনা বলো। আচ্ছা, আমি যেভাবে যাচ্ছি তোমরা একটু কমেন্টে জানো ঠিক আছে কিনা বলো। সাইফুল বলছে ওকে, আমি বাকিদের রেসপন্স চাচ্ছি আমি। বাকিরা সবাই যারা আছো ক্লাসে সবাই বলো, ঠিক আছে। তোমাদের সংখ্যাটা দেখে আমার খুব খারাপ মায়া হচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সংখ্যাটা খুবই কম। সঞ্জিত খান বলছে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে, আমরা এভাবে যাই দ্রুত, ঠিক আছে। কোন মূলধন ব্যয় নির্ণয় কোম্পানি কর বাদ দেওয়া যায়? আমরা যদি কর বাদ দেওয়া হয় কোনটি থেকে? ঋণ মূলধন থেকে। আমরা সবাই জানি ঋণ মূলধন থেকে কর বাদ দেওয়া হয়। কোনটি থেকে কর বাদ দেওয়া হয়? ঋণ মূলধন থেকে। মূলধন বাজেটিং এর সবচেয়ে সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি? আমরা জানি নিট বর্তমান মূল্য বা এনপিভি। সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি কি? এনপিভি, যেখানে সবকিছু বিবেচনা করা হয়। কোন অর্থায়নে ব্যয় বুঝে আয় নির্ধারণ, ব্যয় বুঝে আয়ের ক্ষেত্রে আমরা জানি কোনটির ক্ষেত্রে আগে ব্যয় নির্ধারণ করা হয়? আমাদের সরকার অর্থায়নের ক্ষেত্রে আগে ব্যয়, পরবর্তী কি আয়ের ক্ষেত্র বিবেচনা করে। আগে ব্যয় কত হবে সেটা নির্ধারণ করবে, তারপর আয়ের ক্ষেত্রগুলো খুঁজে বের করবে সরকারি অর্থায়ন। ঝুঁকিমুক্ত ঝুঁকিমুক্ত সিকিউরিটিজ কোনটি? আমরা জানি ঝুঁকিমুক্ত কোনগুলো হবে? আমরা জানি হচ্ছে সরকারি গুলো, ট্রেজারি বন্ড, কারণ এখানে দেওয়ালি হওয়ার সম্ভাবনা নেই। চক্রবৃদ্ধিকরণের সংখ্যার সাথে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে আমরা জানি চক্রবৃদ্ধির সংখ্যা, মেয়াদকাল, সুদের হার এগুলো বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য কিভাবে বৃদ্ধি হয়? তারপরে কি ঊর্ধ্বমুখী, তার মানে কি সম্পর্ক ঊর্ধ্বমুখী। আর এগুলোর সাথে বর্তমান মূল্য সম্পর্ক কি? নিম্নমুখী, ঠিক আছে। কোন বীমা একতলা বৃহত্তর নীতি প্রযোজ্য নয়? আমরা জানি নো বীমার ক্ষেত্রে, সরি জীবন বীমার ক্ষেত্রে একতলা বৃহত্তর নীতি, আনুপাতিক অংশগ্রহণ নীতি, ক্ষতিপূরণের নীতি, এই তিনটা বিবেচনা করা হবে না। কোনটির ক্ষেত্রে? আমরা জানি জীবন বীমার ক্ষেত্রে। জীবন বীমার যে প্রকারভেদ এগুলো 100% শেষ করতে হবে। জীবন বীমার প্রকারভেদ গুলো ভালোভাবে শেষ করতে হবে।
যে বার্তার হারে নগদ আন্তঃপ্রবাহ এবং বর্তমান বিনিয়োগের পরিমাণ সমান হয় তাকে কি বলে? আমরা সবাই বুঝছিলাম নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং বিনিয়োগ সমান হলে তাকে কি বলা হয়? আইআরআর বলা হয়। তাই কি বলা হয়? ওই হারটাকে কি বলা হয়? আইআরআর। আর আইআরআর এর ক্ষেত্রে এনপিভি কি বলছিলাম আমরা? শূন্য। আইআরআর এর ক্ষেত্রে এনপিভি কি? শূন্য। মনে রাখবা। পোর্টফোলিওতে দুটি সম্পত্তি মুনাফার হারের মধ্যে সম্পর্ক যত ঋণাত্মক হবে নিচের কোনটি তত কম হবে? দেখো, তুমি দুটো কোম্পানিতে বিনিয়োগ করছো, তাহলে এখানে যত ঋণাত্মক হবে, সম্পর্ক যত ঋণাত্মক হবে তত বেশি কি হবে? তত বেশি কি হবে? দেখো, কোনটি কমবে? কোনটি কমবে একটু বলো তো? ঋণাত্মক হলে অবশ্যই কি কমবে? ঝুঁকিটা কমবে। অবশ্যই কি কমবে? ঝুঁকিটা কমবে। ধরো তোমার একটা পণ্যের দাম যদি বেড়ে যায়, আমরা বলছি কি তুমি দুইটা কোম্পানিতে বিনিয়োগ করছো, ধরো এ এবং বি। একটু মনোযোগ দাও, না হলে পরীক্ষা পারবে না। এ এবং বি, এখানে বলা হচ্ছে পোর্টফোলিও অন্তর্গত দুটি সম্পত্তি মুনাফার হারের মধ্যে সম্পর্ক যত ঋণাত্মক হবে নিচের কোনটি তত কম হবে? ঝুঁকি কম হবে। ধরো একটা তোমার আয় কমে গেছে, আরটা তোমার আয় বাড়তেছে। একটাতে কমে গেলে আরটাতে কি বাড়বে? তাহলে সম্পর্কটা কিরকম? ঋণাত্মক। তুমি দুটো কোম্পানিতে বিনিয়োগ করছো, একটা এ কোম্পানি একটা বি কোম্পানি। একটাতে যখন আয় কমে যাচ্ছে আরটাতে তখন আয় কি বেড়ে যাচ্ছে। ওই যে সম্পর্ক কি বলছি? ঋণাত্মক বলছি। তাহলে একটাতে আয় যখন কমে গেছে ঝুঁকি হচ্ছে, আরটাতে আয় বাড়তেছে, তাহলে তোমরা কি তোমার ঝুঁকিটা কমতেছে। ঝুঁকি কি কম। তোমার ঝুঁকি কি যে দুইটাতে কমতো, একসাথে যদি এটা তো কমে দিলে এটা তো কমে, তাহলে কি ঝুঁকি বেশি হইতো। তাহলে সম্পর্ক যদি ঋণাত্মক হয় ঝুঁকি কম, সম্পর্ক যদি ধনাত্মক হয় ঝুঁকি বেশি। ঝুঁকি বেশি। আশা করি ক্লিয়ার। সিকিউরিটি দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা ঝুঁকি। তুমি তোমার সিকিউরিটিজ বিক্রি করে দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারা ঝুঁকি আমরা কি বলি? তারল্য ঝুঁকি বলি। আমরা কি বলি? তারল্য ঝুঁকি বলি। নগদ টাকায় রূপান্তর করতে না পারা তারল্য ঝুঁকি। তারল্য যখন বৃদ্ধি পাবে, আমরা জানি তারল্য বৃদ্ধি পেলে বিনিয়োগ বিনিয়োগ হ্রাস পাবে। বিনিয়োগ হ্রাস পালে মুনাফা কি পাবে? হ্রাস পাবে। তাহলে এখানে কি আছে? মুনাফা হ্রাস পাবে। মুনাফা হ্রাস পাবে। বাংলাদেশের বিনিয়োগ কোম্পানিগুলো কোন মন্ত্রণালয়? আমরা সবাই জানি অর্থ মন্ত্রণালয়। বিমা ব্যাংক এগুলো অর্থ মন্ত্রণালয়। যে ভিত্তিতে নগদ আন্তঃপ্রবাহ কিংবা বহিঃপ্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে নির্দিষ্ট সময় শুরুতে হলে, আমরা জানি এনইউটি শুরুতে হলে সেটা কি বলা? অগ্রিম বলা হয়। সেটা অগ্রিম বা অর্ডিনারি এনইউটি বা এনইউটি অ্যাডভান্স এনইউটি বলা হয়। আর শেষ হলে কিস্তি শেষ হলে কি? সাধারণ ভিত্তি। সাধারণ বা আমরা জানি এটাকে অর্ডিনারি এনইউটি বলা হয়। কর পূর্বে এটা করাইছি ম্যাথ। বিনিয়োগ সিদ্ধান্ত কোন নীতির সাহায্যে বিনিয়োগ সিদ্ধান্ত নিচের কোন নীতির সাহায্যে নেওয়া হয়? আমরা জানি। আমরা অবশ্যই জানি বিনিয়োগ সিদ্ধান্ত যখন আমরা নিই তখন অবশ্যই কি পোর্টফোলিও হবে। একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে, কারণ আমার ঝুঁকিটা কিভাবে হ্রাস পাবে? ঝুঁকিটা কিভাবে হ্রাস পাবে? তাহলে কি হবে? পোর্টফোলিও হবে। কোনটি অর্থায়নের স্বল্পমেয়াদী উদ্দেশ্য? আমরা জানি মুনাফা সর্বাধিকরণ স্বল্পমেয়াদী উদ্দেশ্য, আর সম্পদ সর্বাধিকরণ দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। একাধিক একাধিক প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে লাভজনকতার ভিত্তি মূলধন বন্টন করে। আমরা যে একাধিক প্রকল্পে যখন আমরা লাভের সাথে একাধিক প্রকল্পে আমরা যখন বিনিয়োগ করবো, তখন আমরা যখন ওই মুনাফাটাকে সঠিকভাবে বন্টন করবো, তখন সেটা হচ্ছে মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দ করা। ঠিক আছে? মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দ করা। তাহলে এটা করতে কি হবে? মূলধন রেশনিং। মূলধন বাড়িয়ে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে লাভজনকতার ভিত্তিতে মূলধন বন্টন করা কি বলছে? মূলধন রেশনিং বা মূলধন এটা অথবা এবং সীমাবদ্ধ মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, সর্বোচ্চ বন্টন নিশ্চিত করা, মূলধন রেশনিং। অর্ধবার্ষিক বললাম বিধি কত? বিধি 69। আর বার্ষিক বললে কত? বিধি 72। এখানে বলা হচ্ছে অর্ধবার্ষিক, তাহলে বিধি 69। অর্ধবার্ষিক ক্ষেত্রে বিধি 69 ব্যবহার। স্থির ব্যয় 10,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 60 টাকা, একক প্রতি পরিবর্তনশীল 2 টাকা হলে পরিচালন সমুচ্ছেদ বিন্দু। সমুচ্ছেদ বিন্দু আমরা খুব সহজে বের করতে পারি। সমুচ্ছেদ বিন্দু কি? 10,000 ডিভাইড বাই বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয় 2 টাকা। তাহলে কত হবে? এখানে হবে 5। 10,000। তাহলে উত্তর কত হবে? 2,000। উত্তর কত হবে? 2,000। উত্তর কত হবে? 2,000। তাহলে তো আমরা আগেও করেছি। ঝুঁকির সাথে মূলধন ব্যয় সম্পর্কে একটু আগে বলছি। ব্যয় বেশি হলে ঝুঁকি বেশি হবে মানে কি? ব্যয় বেশি। ব্যয় বেশি মানে ঝুঁকি, তারপর কি? ধনাত্মক। অসীম সময় থাকলে আমরা কি জানি? অসীম সময় বলে চিরস্থায়ী বৃদ্ধি। অসীম সময় বলে কি? মানে মেয়াদটা উল্লেখ থাকবে না, চিরস্থায়ী বৃদ্ধি। কোন উৎসের ব্যয় সবচেয়ে কম? একটু আগে বলছি। সবচেয়ে কারণ কর হার হ্রাস পায়, ঋণপত্র বা ঋণ মূলধন বা বন্ড সবচেয়ে কম। অর্থ সমমূল্য নির্ধারণের মূল কারণ কোনটি? আমরা জানি মূল কারণ, মূল নির্ধারণ বলে সুদের হার। মূল নির্ধারণ কি? সুদের হার। আমরা সবাই জানি। আর্থিক প্রতিষ্ঠান কত সালে? একটু আগে বলছি 1993 সালে। আর্থিক প্রতিষ্ঠান 1993। ক্রেডিট রেটিং কি? আমরা জানি যেটার মাধ্যমে কি দায় পরিশোধ ক্ষমতা, ঋণ দান ক্ষমতা যাচাই করা হয়। তাহলে এখানে দেওয়া আছে ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই করা হয় বা আর্থিক অবস্থা যাচাই করা হয়। বাংলাদেশ ব্যাংক ম্যানেজ বাংলাদেশ কোনটি? ক্যামেলস। আর বিমা বলে কি? ক্যারামেল। চেকের যে কোনো পরিবর্তন করতে আমরা একটু আগে বলছি আদেশটা বা আমানতকারী। চক্রবৃদ্ধির সংখ্যার সাথে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য কি হয়? বৃদ্ধি হয় ঊর্ধ্বমুখী। একটু আগে বলছি।
চলতি মূলধন ব্যবস্থা কোন নীতি স্বল্পমেয়াদী দায় পরিশোধের ঝুঁকি বৃদ্ধি আমরা কোনটাতে স্বল্পমেয়াদী আমরা জানি কঠোর নীতি। কঠোর নীতির ক্ষেত্রে আমরা জানি তোমার তুমি বেশি বিনিয়োগ করবা বেশি ঝুঁকি নিবা, ঠিক আছে। তো তারল্য কম থাকবে, তারল্য কম থাকলে ঝুঁকি বেশি হবে, তারল্য কম থাকলে কি ঝুঁকি বেশি। তাহলে বলা হচ্ছে স্বল্পমেয়াদী তারল্য যদি কম রাখো স্বল্পমেয়াদী দায় পরিশোধ তুমি কি পাবে ব্যর্থ হবে। তাহলে কোন নীতি? কঠোর নীতি। কোন নীতি? কঠোর নীতির ক্ষেত্রে আমরা জানি কি তোমার তারল্য কম থাকবে, বেশি বিনিয়োগ করবা বেশি বেশি মুনাফার উদ্দেশ্যে। তাহলে বেশি যদি বিনিয়োগ করে ফেলো তোমার নগদ টাকা কম থাকবে। নগদ টাকা যদি কম থাকে তাহলে তোমার কি নগদ টাকা যদি তোমার কম থাকে তাহলে ঝামেলা কোন জায়গায় দেখো, ঝামেলা করছে তোমার চলতি দায় পরিশোধে তুমি ব্যর্থ হবা, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। আমি দ্রুত যাচ্ছি। আর এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে রক্ষণশীল নীতি, যেখানে টাকা তারল্য বেশি থাকবে বিনিয়োগ কম হবে মুনাফা কম হয়। আর যেখানে তারল্য এবং মুনাফার মধ্যে কি থাকবে সমন্বয় থাকবে তাকে বলা হচ্ছে সমন্বয় নীতি। ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন ব্যাংকের নাম? আমরা জানি এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নামগুলো একটু মনে রাখবা তোমরা গুরুত্বপূর্ণ। এখানে নগদ বাট্টা হার কত? এখানে 3% নগদ বাট্টা 3% দেওয়া আছে। পরিচালনা আয় থেকে ব্যয় মেটাতে না পারা, এগুলো আগে বলছি, এটাকে বলা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। পরিচালনা আয় থেকে ব্যয় মেটাতে না পারাকে বলা হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকি। বিধি 72 অনুযায়ী 12% কত বছর অর্থ দ্বিগুণ হবে? তাহলে 72/12 একদম সহজ সূত্রটা আমরা জানি। 72/12 তাহলে 6 12 72 6 বছর 6 বছর। 69 গুলো একটু দেখে নিবো। 69 মধ্যে আমরা জানি 0.35 যোগ হয়, এর সূত্রটা মনে রাখবা। যে ঋণপত্রের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকে না, তাহলে সুদের হার উল্লেখ থাকে না আমরা জানি কি জিরো কুপন বন্ডে। জিরো কুপন বন্ড এটি বাট্টা বিক্রি করে, এটাকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়। শেয়ার ইস্যুকরণের ক্ষেত্রে অবলেখের কমিশন ও অন্যান্য খরচকে কি বলে? আমরা জানি অবলেখের কমিশন অন্যান্য খরচ ইত্যাদিকে ফ্লোটেশন কস্ট বা বাসমান খরচ বা উত্তরণ ব্যয় বলে, সংক্ষেপে এফসি বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? এফসি বলা হয়। তাহলে আমরা কি বলবো? উত্তরণ ব্যয়। নতুন শেয়ার ইস্যু করার জন্য অবলেখের খরচ কমিশন ইত্যাদি ইত্যাদি খরচকে কি বলা হয়? উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট বলে। কোন নীতির মাধ্যমে একটি প্রকল্পের সাফল্যের সাথে অন্য প্রকল্পের ব্যর্থতা সমন্বয় করা হয়? একটি প্রকল্পের সাফল্যের সাথে অন্য প্রকল্পের ব্যর্থ, তার মানে আমরা জানি কি পোর্টফোলিও। তুমি যখন 3টা প্রকল্পে বিনিয়োগ করতেছো, একটিতে বিনিয়োগ না, একটাতে ক্ষতি হয়েছে বাকিগুলোতে লাভবান হয়েছে, তোমার এই একটা যে ক্ষতি এটা পুষিয়ে দিবে কি বাকিগুলো, এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও বা বৈচিত্র্য। একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা, যাতে একটাতে ক্ষতি হলো বাকিগুলো তোমাকে কি পুষিয়ে দিবে। একটি প্রকল্পের আইআরআর কস্ট অফ ক্যাপিটাল হলে আইআরআর এবং খরচ আয় এবং ব্যয় দুটো কি হলে সমান হলে, আচ্ছা আইআরআর ক্ষেত্রে আচ্ছা একটি প্রকল্পের আইআরআর সমান কস্ট অফ ক্যাপিটাল হলে এনপিভি কত হবে? আমরা একটু আগে বলছিলাম আইআরআর ক্ষেত্রে যদি এনপিভি কত হয়? আইআরআর ক্ষেত্রে এনপিভি কি হয়? 0 হয়। আইআরআর ক্ষেত্রে এনপিভি কি হয়? আমরা একটু আগে বলছিলাম আইআরআর ক্ষেত্রে এনপিভি 0 হয়। আইআরআর ক্ষেত্রে এনপিভি কি হয়? পরীক্ষা আসতে আইআরআর ক্ষেত্রে এনপিভি কি হবে? আমরা উত্তর দিব এনপিভি হচ্ছে কি 0 হয়। একটু আগে বলছি। সিএপিএম মডেলের ঝুঁকির প্রিমিয়াম মানে কি? আরএম মাইনাস আরএফ। ঝুঁকি প্রিমিয়াম কিভাবে নির্ণয় করা হয়? আরএম মাইনাস আরএফ। বাজার ঝুঁকি এত পার্সেন্ট, ট্রেজারি বিলের সুদ। ট্রেজারি বিলের সুদ মানে কি? ঝুঁকি মুক্ত আয় হার। ঝুঁকি মুক্ত আয় হার 8%, ঝুঁকি নিলে 12%। ঝুঁকির প্রিমিয়াম কত? এই দুটার পার্থক্য। ঝুঁকি নেওয়ার ফলে এক্সট্রা কত পার্সেন্ট লাভ হচ্ছে? 4%। তাহলে উত্তর কত হবে? 4%। উত্তর কত হবে? 4%। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এটিএম কার্ডের সুবিধা কি? আমরা জানি এটিএম কার্ড থেকে দিন রাত 24 ঘন্টা টাকা উত্তোলন করা যায়, স্থানান্তর করা যায়। আর সিআরএম মানে কি? ক্যাশ রিসাইকেলার মেশিন। এটা কাজ কি? এটা দ্বারা দিন রাত 24 ঘন্টা ব্যাংকে অর্থ উত্তোলন জমা করা যায়। এটিএম এর মধ্যে অর্থ উত্তোলন করা যায়, আর সিআরএম এর ক্ষেত্রে অর্থ উত্তোলন এবং জমা দুইটাই করা যায়। ঠিক আছে, আচ্ছা আশা করবো ক্লিয়ার। কোনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক? আমরা জানি এখানে কোনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 9 বলছে। আমরা তাহলে সরকারি, আমরা জানি রূপালী ব্যাংক সরকারি, রূপালী ব্যাংক সরকারি ব্যাংক। কোনটি নৌ বিমানের সাথে সম্পৃক্ত? জাহাজি পণ্য, জাহাজ আমার সবগুলোই। উত্তর কি হবে? সবগুলোই। বার কি? বার মানে হচ্ছে অনুপাত। বার মানে হচ্ছে কি? অনুপাত। বার মানে কি? অনুপাত। অনুপাতের মান সবসময় কত? 100%। অনুপাত সবসময় কত পার্সেন্ট? 100%। সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে সম্ভাবনার মান কত? আমরা জানি প্রবাবিলিটি যেটাকে বলে, সম্ভাবনার মান কত? সবসময় 1। সম্ভাবনার মান কত? সবসময় 1। সহসম্বন্ধের মান কত? -1 থেকে +1। সহসম্বন্ধের আদর্শ মান কত? -1 থেকে +1। এগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে বার বলতে কি বুঝো? সকল উৎসের, আমরা জানি সকল উৎস। এখানে বার বলতে আমরা কি বলতে পারবো? এই বলো। মোট মূলধনের প্রতিটি উৎসের মূলধনের অনুপাত। এখানে লিখে আছে অনুপাত। ঠিক আছে, মোট মূলধনের প্রতিটি উৎসের মূলধনের অনুপাত থেকে কি বলা হচ্ছে? বার বলা হয়। ঠিক আছে,
অনুপাতকে কি বলা হয়? বার বলা হয়। অনুপাতকে কি বলা হয়? বার। বার বা অনুপাতের কতবার অনুপাত কত পার্সেন্ট হয়? 100%। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। বার বা অনুপাত যে 100% এটা বুঝে। তুমি তিনটা প্রকল্প বিনিয়োগ করছো, এ বি সি। একটা তো হচ্ছে কি, একটা তো হচ্ছে 20,000, 30,000, 50,000। তাহলে অনুপাত কত হবে? 100%। এটা হচ্ছে এই কোম্পানিতে 20%, এই কোম্পানিতে 30%, এই কোম্পানিতে 50%। তাহলে তোমার মোট বিনিয়োগ সহ অনুপাত কত? 100%। মোট অনুপাত সহ কত? 100%। আশা করবো ক্লিয়ার। কোনটি বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী সিকিউরিটি? আমাদের সরকার যেটা বন্ড করছে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ঠিক আছে। আর স্থানীয় সরকার কয়টা? আচ্ছা, চলতি সম্পদ বিনিয়োগ করলে নিচে কোনটি হ্রাস পাবে? আমরা জানি চলতি সম্পদে যদি তুমি বিনিয়োগ করা হয় নিচের কোনটি হ্রাস পাবে? একটু বলতে, এটা জানো? চলতি সম্পদে বিনিয়োগ করা হলে নিচের কোনটি হ্রাস পাবে? দেখি বলো, এটা দেখি জানো। তোমাদের লিখিত গুলো, লিখিত নিয়ে আমি যদি একটু করে বলি, লিখিত তোমরা কিভাবে দেখবে, আমরা হয়তো বেশি সময় ধরে আর আলোচনা করবো না। ঠিক আছে, তো এখানে অন্য আরেকটা ক্লাসও আছে, আমি কন্টিনিউ বেশি করবো না। আহ, আহ, সাইফুল, তুমি তুমি যেহেতু বুঝো নাই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিও। তুমি আমার রাফি স্যারকে একটু নক দিও, রাফি স্যার নক দিলে আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? অথবা তুমি আমার ক্লাস দেখলে তুমি বুঝে যাবে, ঠিক আছে? না বুঝার মতো কিছুই নেই আসলে, এখানে একটু দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? কারণ এখন আবার ব্যাক চলে গেলে একটু ঝামেলা। তুমি আমাকে প্রয়োজন, তুমি আলাদা করে আমাকে মেসেজ দিয়ে তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? যারা বুঝো তারা মেসেজ দিয়ে একটু বুঝিয়ে দিও, সমস্যা নেই। আমরা একটু শেষ করবো। আমি তোদের একটু বড় রাখি, আমরা দ্রুত যাবো। আর তোমাদেরকে যেটা বলছি, লিখিতটা তোমরা যে কাজটা করবো, যেহেতু আমরা লিখিত আলোচনা করতে পারতেছি না, আমি যদি বা রাখছি, আলোচনা করতে পারবো না, আমরা শেষ করে দিব, ঠিক আছে? আমরা তো 8-10 মিনিট পর শেষ করে দিব। আমি তোমাদেরকে একটু বলবো, তোমরা লিখিতটা তোমার জন্য বেঞ্চ মার্ক হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। প্রিভিয়াস ইয়ারে যে 5-7 বছর যে লিখিত প্রশ্ন ফাইন্যান্সে যেভাবে আসবে, ঠিক একইভাবে এখন আসবে। ঠিক একইভাবে, একই গাছের প্রশ্নগুলো পরীক্ষা আসবে, একই ধরনের পরীক্ষা প্রশ্ন হবে। তুমি প্রিভিয়াস ইয়ারে একটা যখন 10 বছর পড়বা, লিখিত তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে? 76 নম্বর এবং 100 নম্বর সাইফুল, তুমি আমাকে একটু মেসেজ দিবে, রাফি স্যার আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? আমরা এখনো শেষ না, আমরা আরো যাচ্ছি। তাহলে এটা উত্তর কি হবে? মুনাফা। দেখো, চলতি সম্পদে বিনিয়োগ করা হলে নিচের কোনটি হ্রাস পাবে? চলতি সম্পদে যদি তুমি বেশি বিনিয়োগ করতে চাও, তোমাকে তাহলেটা বেশি রাখতে হবে। তাহলেটা কি রাখতে হবে? বেশি রাখতে হবে, ঠিক আছে? তাহলে বেশি রাখলে বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমে গেলে মুনাফা কিভাবে হ্রাস পাবে? মুনাফা কিভাবে হ্রাস পাবে? চলতি সম্পদে বিনিয়োগ করার নিচের কোনটি হ্রাস পাবে? আমার উত্তর দিব কি? মুনাফা। কারণ তোর চলতি সম্পদে বিনিয়োগ বেশি হলে আমাকে তাহলেটা বেশি রাখতে হবে, ঠিক আছে? তাহলে যদি বেড়ে যায়, আমার মুনাফাটা কিভাবে হ্রাস পাবে, ঠিক আছে? প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির প্রধান উৎস কি? আমরা জানি প্রধান উৎস হচ্ছে কি? প্রধান উৎস হচ্ছে কি? শেয়ার, সাধারণ শেয়ার সবচেয়ে প্রধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ শেয়ার। বিধি 72 এগুলো অর্থ দ্বিগুণের জন্য ব্যবহৃত হয়। বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি কোনটি বিধি 72, আর অর্ধবার্ষিক বললে বিধি 69। এগুলো আমরা পারবো। এক বছর আর্থিক বিবরণী অন্য বছরের আর্থিক তুলনা, এখানে তুলনা বোঝা যাচ্ছে, তার মানে তুলনামূলক আর্থিক বিবরণী। তাহলে কি উত্তর কি হবে? তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণ। রাখি প্রতি মাসে, ঠিক আছে, এত টাকা করে জনতা ব্যাংকে জমা রাখি 10 বছরের জন্য জমা করেছে। সুদের হার 10% হলে 10 বছর পরে আফজাল সর্বমোট কত টাকা পাবে? তার নিচের কোনটি ব্যবহার করে নির্ণয় করা যায়? তাহলে এখানে বলা আছে, এখানে বলা আছে প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে, তার মানে কি এটা কি? অ্যানুইটি চিনার উপায় দুটি। একটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থের পরিমাণ সমান থাকবে। তাহলে প্রতি মাসে বলা হয়েছে, টাকার পরিমাণ বলা হয়েছে 100 টাকা। তাহলে সময়ও বলা আছে, টাকাও বলা আছে। তাহলে এটা আমরা কি করব? এটা হচ্ছে অ্যানুইটি। এখন বলা হচ্ছে 10 বছর পর কত হবে, তার মানে কি? ভবিষ্যৎ অ্যানুইটি। ভবিষ্যৎ অ্যানুইটি, এটি ভবিষ্যৎ। অ্যানুইটি চিনার উপায় দুইটা। এক হচ্ছে অর্থের পরিমাণ সমান থাকবে, সময়ের ব্যবধান কি থাকবে? সমান থাকবে। ব্যাংকিং খাতের সংস্কার করে কে? আমরা জানি ব্যাংকিং খাতের সংস্কার হচ্ছে আইবিআরডি। তাহলে ব্যাংকিং খাতের সংস্কার করে কে? আমরা জানি আইবিআরডি। এগুলো একটু তোমরা ক্লাসে একটু করে নিও ভালোভাবে, ঠিক আছে? তাহলে ব্যাংকিং খাতের সংস্কার করে কে? আইবিআরডি। আইবিআরডি মানে কি? আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট বুঝে নয়, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট বুঝে নয় আইবিআরডি মানে। আইবিআরডি, ঠিক আছে? এটি ব্যাংকিং খাতে সংস্কার রিকনস্ট্রাকশনের কাজ করে আইবিআরডি। নিম্নের কোনটি বীমা গ্রহীতা এবং
বীমা গ্রহীতা দুটি কোম্পানির কাছে বীমা করে। আমরা যে একটি সম্পদের একাধিক কোম্পানিতে বীমা করাকে বলা হচ্ছে কি দ্বৈত বীমা। একটি সম্পদের একাধিক কোম্পানিতে বীমা করাকে দ্বৈত বীমা বলে। কোনো কোম্পানি যখন তার কর্মীদের জন্য কোনো বীমা করে সেটাকে আমরা বলি গোষ্ঠী বীমা বা গ্রুপ ইন্স্যুরেন্স। আর যখন আমরা 10-12 জন মিলে একটি বীমা পত্রের আওতায় বীমা করবো তখন সেটাকে আমরা বলবো জয়েন্ট ইন্স্যুরেন্স। ঠিক আছে, আমরা 10-12 জন বা 20 জন মিলে আমরা একটি বীমা পত্রের আওতায় করবো, সেটাকে আমরা জয়েন্ট ইন্স্যুরেন্স বলবো, অথবা আমরা কি বলবো, যৌথ বীমা বলবো, অথবা কি বলবো, যৌথ বীমা। আর কোনো কোম্পানি কর্মীদের জন্য যে বীমা করে তাকে গোষ্ঠী বীমা গ্রুপ ইন্স্যুরেন্স বলে। আর পুনঃবীমা কি, এগুলো ইম্পর্টেন্ট আমার জন্য। পুনঃবীমাটা বীমার যে প্রকারভেদ গুলো আছে ভালো করে দেখে নিবা। নৌ বীমা, জীবন বীমার যে প্রকারভেদ গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষা প্রশ্ন। পুনঃবীমাটা কি, আমি একটি সম্পদের বীমা করছি, ঠিক আছে, আর একটি সম্পদে একাধিক কোম্পানিতে বীমা করাকে দ্বৈত বীমা বলে। আমাদের সম্পদের মূল্য বেশি হলে তখন দ্বৈত বীমা করা হয়। ঠিক আছে, ধরো আমি একটা সম্পদের বীমা করছি 100 কোটি মূল্যের সম্পদ, এ নামক একটি কোম্পানিতে বীমা করছে। এখন এ নামক কোম্পানি চিন্তা করতেছে যদি কোনো কারণে আমি একটি জাহাজ বীমা করছি, জাহাজের মূল্য হচ্ছে 100 কোটি টাকা, যদি কোনো কারণে জাহাজটা ডুবে যায়, তাহলে এ নামক কোম্পানির পক্ষে সেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। তখন এ নামক কোম্পানি এখানে ঝুঁকির কিছু অংশ বি নামক কোম্পানিতে বীমা করে, এখান থেকে 40 কোটি টাকা। তাহলে এ নামক কোম্পানি বি নামক কোম্পানিতে যে বীমাটা করতেছে এটাকে বলা হচ্ছে কি পুনঃবীমা। তাহলে কোন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা বীমাকারী উভয় বীমা কোম্পানি, আমরা উত্তর দিব পুনঃবীমা। আমরা উত্তর দিব কি পুনঃবীমা। তাহলে কোন বীমা কোম্পানি যদি ঝুঁকির কিছু অংশ অপর কোন বীমা কোম্পানিতে বীমা করে তখন তাকে বলা হচ্ছে কি পুনর্বীমা। এক্ষেত্রে বীমা গ্রহীতা এবং বীমাকারী উভয় বীমা কোম্পানি, এগুলো একটু দেখে নিবে প্রকারভেদ গুলো। কোম্পানির সবচেয়ে কম তরল সম্পদ কোনটি? এখানে সবচেয়ে কম তরল সম্পদ হচ্ছে কি ইনভেন্টরি। সবচেয়ে কম তরল সম্পদ কি ইনভেন্টরি। সবচেয়ে বেশি কি ক্যাশ টাকা। সবচেয়ে বেশি তরল সম্পদ হচ্ছে ক্যাশ টাকা। উৎপাদন ও বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন যে পরিমাণ অর্থ চলতি সম্পদে বিনিয়োগ করতে না হয় তাকে কি বলা হয়? তাকে আমরা বলি স্থায়ী চলতি মূল্য। স্থায়ী চলতি মূল্য, ঠিক আছে। কারণ এখানে বলা আছে পরিচালনার জন্য সর্বনিম্ন যে পরিমাণ চলতি সম্পত্তি বিনিয়োগ করতে হয়। পরিচালনার জন্য যেগুলো আছে স্থায়ী চলতি মানে কি, এটা পরিচালনার জন্য অবশ্যই লাগবে। যেমন মেশিন ভাড়া, কারখানা ভাড়া, এগুলো তো সবসময় লাগবে পরিচালনার জন্য। তার কর্মচারীদের বেতন এগুলো নিয়মিত দিতে হবে, এগুলোকে আমরা বলছি কি স্থায়ী চলতি মূলধন। তাহলে স্থায়ী চলতি মূলধন গুলো কি বেতন, ভাড়া, এগুলো হচ্ছে কি স্থায়ী চলতি মূলধন। বোনাস শেয়ার কাদেরকে বন্ধ করে? আমাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে। এটা লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয় অবন্টিত মুনাফাকে মূলধনে রূপান্তর করার জন্য। বিনিয়োগের প্রয়োজনে নগদ টাকায় রূপান্তর করতে না পারার জন্য যে ঝুঁকি তাকে বলা হচ্ছে তারল্য ঝুঁকি। বাংলাদেশ ব্যাংক কার পক্ষে ট্রেজারি বন্ড ইস্যু করে? আমাদের সরকারের পক্ষে। নিজে কোনটি গড় মুনাফার হার পদ্ধতি সীমাবদ্ধতা অর্থের সমূল্য বিবেচনা করা হয় না। এর ক্ষেত্রে অর্থ সমূল্য বিবেচনা করা হয় না। নগদ প্রবাহ 10,000 টাকা হলে প্রতি বছর যদি 10,000 টাকা হয় তাহলে 25,000 উঠতে কত সময় লাগবে? 2.5 বছর। 2.5 বছর। 2 বছরে 20,000 টাকা আর 6 মাস হচ্ছে কি 5,000 টাকা। তাহলে তাহলে কত বছর হয়? 2 বছর 5 বছর। এগুলো একদম সহজ, পারবা। এটা আমরা পড়াইছি। বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে 1971 সালে। 10% সুদে এত টাকা কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমরা বিধি 72 ভাগ 10, তাহলে 7.2 ইয়ার্স। সর্বোচ্চ সমর্পণ মূল্য দেওয়া হয় কত পার্সেন্ট? 80%। বিনিয়োগকারীরা জিরো কুপন বন্ড কিভাবে ক্রয় করে? আমরা জানি বাট্টায় ক্রয় করে, ঠিক আছে, অবহারে বা বাট্টায় ক্রয় করে। মুনাফার সর্বোচ্চকরণ ধারণা কোনটি বিবেচিত হয় না? আমরা জানি কোনটি বিবেচিত হয় না, আমরা সবাই জানি মুনাফার সর্বোচ্চকরণ ধারণা। অর্থাৎ মুনাফা সর্বাধিকরণে আমরা জানি অর্থের সমূল্য, নগদ প্রবাহ এগুলো বিবেচনা করা হয় না। সম্পদ সর্বাধিকরণে সবগুলো বিবেচনা করা হয়। বাংলাদেশের বীমা নিয়ন্ত্রণকারী সংস্থাকে আমরা জানি আইডিআর, একটু আগে আমরা আলোচনা করছি। আন্তঃব্যাংকিং শুনে এটা কলমাই রেট বলা হয়, এটাও পড়ছি। কোন চক্রবৃদ্ধি বৈষম্য সর্বাধিক হয়? এখানে এখানে কোনটাতে সবচেয়ে বেশি হয়? প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধমাসিক, মাসে, এখানে কোনটা বেশি হয়? প্রতি মাসে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখি। তোমাদের আরেকটা ক্লাস এখানে থাকবে, আমরা জানি এখানে আরেকটা ক্লাস আছে। আমরা 10টা পর্যন্ত আমাদের টাইম ছিল। আচ্ছা, আমরা আর না যাই, তাহলে তোমাদেরকে বলছি আমরা মোটামুটি এমসিকিউ অনেকগুলো আলোচনা করছি। তোমাদেরকে এখন অনুরোধ করবো তোমরা লিখিতটা আমি আর আলোচনা করতেছি না, আমরা রাখছিলাম লিখিত পার্টটা, কিন্তু সময়ের কারণে আমি আলোচনা করতে পারতেছি না। তোমাদেরকে অনুরোধ করবো লিখিতটা তোমরা প্রিভিয়াস ইয়ারের যে ইয়ার কোয়েশ্চন গুলো আছে এগুলো ভালোভাবে শেষ করবে এবং বুঝার চেষ্টা করবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন গুলো কোথেকে আসছে, ঠিক আছে। এগুলো চিন্তা করে তোমরা শেষ করবে, ঠিক আছে। সো তোমাদের জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা ভালো করে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত।
আর কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আমি আছি সবসময়। আমাকে রাফি স্যারে তোমরা পাবা, কোনো সমস্যা হলে আমাকে পারবা, ঠিক আছে? আর তোমরা জানো ফাইন্যান্স মেসেঞ্জার এবং বিসিএস মেসেঞ্জার বই দুটি প্রায় শেষ পর্যায়ে। ফাইন্যান্স মেসেঞ্জার এবং বিসিএস মেসেঞ্জার বই দুটি প্রায় শেষ পর্যায়ে, তোমাদের যাদের লাগবে আমাকে জানালে তোমরা পেয়ে যাও। এই দুটো বই সবকিছু গোছানো 100%, তোমরা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে?